আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা তোমাদের? কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। তোমরা দেখতেই পাচ্ছ আজকের ক্লাসের টপিক কি। আজকে হচ্ছে আমরা তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার বইয়ের ইউনিট 9 লেসন 4 যে প্যাসেজটা রয়েছে সেই নো টু বুলিং, এই প্যাসেজটা হচ্ছে আমরা বিস্তারিত ভেঙে ভেঙে পড়ার চেষ্টা করব। ঠিক আছে, এই যে প্যাসেজটা আছে সেই নো টু বুলিং, এই প্যাসেজটা কিন্তু তোমাদের একাডেমিক এবং অ্যাডমিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্যাসেজ। সো মনোযোগ দিয়ে ক্লাসটা করবা, আমি খুবই বিস্তারিতভাবে আজকে ক্লাসে পড়ানোর চেষ্টা করব। ওকে, তো চলো আমরা ক্লাসটা শুরু করি। নাম দিয়েই শুরু করি। এখানে বলছে সেই মানে বলো, হ্যাঁ এটা হচ্ছে তোমার কি সেই নো টু বুলিং। এটা কিন্তু একটা ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স না, কোনো একটা বাক্যের শুরুতে যখন ভার্ব থাকে বা কোনো একটা বাক্য যখন ভার্ব দিয়েই শুরু হয় তখন সেটা কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স, রাইট? তাহলে সেই নো, সেই মানে বলো, নো না, না বলো। কাকে না বলো? টু বুলিং, বুলিংকে না বলো, বুলিংকে না বলো। সো বুলিং মানে কি? বুলিং মানে কি এটা একটু আমি সংক্ষেপে বলি। প্যাসেজে বিস্তারিত রয়েছে বা প্যাসেজ পড়ানোর সময় বিস্তারিত বলবো যে বুলিং মানে কি। তো বুলিং মানে হচ্ছে তোমার ইচ্ছাকৃতভাবে কাউকে অপমান করা, হ্যাঁ, কাউকে গালি দেওয়া, কাউকে মারধর করা, ঠিক আছে কিনা, তারপরে খারাপ নামে ডাকা, এগুলোকে বলা হয় হচ্ছে বুলিং। তো এখানে বলতেছে যে এই যে বুলিং যে ব্যাপারটা, হ্যাঁ, ইচ্ছাকৃতভাবে কাউকে অপমান করা, কাউকে গালি দেওয়া, কাউকে খারাপ নামে ডাকা, এইগুলোকে না বলতে বলতেছে এখানে। ঠিক আছে, সেই নো টু বুলিং, বুলিংকে না বলো। তো যাই হোক, আমরা প্যাসেজটা শুরু করি, তাহলে আমরা বিস্তারিত বুঝতে পারবো। দেখো এখানে আমাদের লেসনের নাম হচ্ছে সেই নো টু বুলিং। তো প্যাসেজের শুরুতে একটা টাইটেল রয়েছে, টাইটেলটা হচ্ছে দ্য বার্নিং। বার্নিং শব্দের অর্থ হচ্ছে তোমার গুরুতর, হ্যাঁ, গুরুতর। ইস্যু শব্দের অর্থ কি? সমস্যা, গুরুতর সমস্যা অফ বুলিং, বুলিং এর গুরুতর সমস্যা। অগাস্ট 2, 2022, হ্যাঁ, তারপর হচ্ছে তোমার 1:18 PM। যাই হোক, এটা হচ্ছে এই যে প্যাসেজটা আমরা এখন পড়ছি বা পড়বো, এটা হচ্ছে তোমার ডেইলি স্টার পত্রিকায় প্রকাশিত একটা প্রতিবেদন। আমরা একটা প্রতিবেদন পড়তেছি আজকে। ওকে, তো প্রতিবেদনের নামটা হচ্ছে দ্য বার্নিং ইস্যু অফ বুলিং, বুলিং এর গুরুতর সমস্যা। হ্যাঁ, বুলিং এর গুরুতর সমস্যা বা কি ধরনের সমস্যা তৈরি করতেছে বুলিং জিনিসটা এটা। আর এটা হচ্ছে তোমার ডেইলি স্টার পত্রিকায় প্রকাশিত হয়েছিল 2022 সালের আগস্টের 2 তারিখ। হ্যাঁ, কোন সময়? 1:18 এটা প্রকাশিত হয়েছিল ডেইলি স্টার পত্রিকায়। তো চলো আমরা মূল প্যাসেজ বা মূল প্রতিবেদন যেটা সেটা পড়া শুরু করি। প্রথমে এখানে একটা জরিপ দেওয়া আছে, আমরা জরিপটা পড়ি। এখানে বলছে ইন আ স্টাডি। স্টাডি শব্দের অর্থ কি? স্টাডি শব্দের অর্থ হচ্ছে জরিপ, স্টাডি শব্দের অর্থ হচ্ছে তোমার গবেষণা, ঠিক আছে, বিভিন্ন রকম অর্থ হতে পারে। তুমি এখানে গবেষণা অর্থ ধরতে পারো, তুমি এখানে হচ্ছে কি বলে অনুসন্ধান অর্থ ধরতে পারো, তুমি এখানে জরিপ অর্থ ধরতে পারো। সো ইন আ স্টাডি, একটা জরিপে বা একটা গবেষণায় বা একটা অনুসন্ধানে, হ্যাঁ, কন্ডাক্টেড, কন্ডাক্ট এটা হচ্ছে একটা ভার্ব। কন্ডাক্ট শব্দের অর্থ কি? কন্ডাক্ট শব্দের অর্থ কি? পরিচালনা করা, রাইট? সো আমি বলেছি যে এরকম সব একটা বাক্যের মাঝখানে হঠাৎ করে যদি ভার্বের 3 নম্বর ফর্ম দেখো, এই যে কন্ডাক্টেড, কন্ডাক্ট ভার্বের 3 নম্বর ফর্ম হচ্ছে কন্ডাক্টেড, কন্ডাক্ট, কন্ডাক্টেড, কন্ডাক্টেড। ওকে, তো হঠাৎ করে ভার্বের 3 নম্বর ফর্ম থাকা মানে কি বলেছিলাম তোমাদেরকে যে এর আগে দ্যাট ইজ বা আর অথবা হু ইজ বা আর উজ্জ আছে, তাই না? যেমন ইন আ স্টাডি কন্ডাক্টেড। আচ্ছা, তাহলে দ্যাট কখন? যখন হচ্ছে তোমার আগের নাউনটা মানে কন্ডাক্ট এর আগের নাউনটা হচ্ছে কি? যখন বস্তু হবে, হ্যাঁ। আর হু কখন? যখন হচ্ছে আগের নাউনটা ব্যক্তি হবে, তখন হু। ইজ কখন? যখন আগের নাউনটা সিঙ্গুলার হবে। আর কখন? যখন আগের নাউনটা প্লুরাল হবে। সো স্টাডি এটা হচ্ছে সিঙ্গুলার এবং এটা হচ্ছে একটা বস্তু, গবেষণা বা জরিপ, তাই না? তাহলে আমরা এখানে আমার এখানে কি উজ্জ আছে? দ্যাট ইজ উজ্জ আছে। ইন আ স্টাডি, একটা অনুসন্ধানে বা একটা গবেষণায়, দ্যাট ইজ কন্ডাক্টেড, যেটা পরিচালিত, যেটা পরিচালনা করা হয়েছে। প্যাসিভ না, প্যাসিভ না, বি ভার্ব প্লাস V3, এই যে ইজ হচ্ছে বি ভার্ব, এম ইজ আর অজার বি ভার্ব। এরপরে এই যে আমার এখানে আছে ভার্বের 3 নম্বর ফর্ম, সো বি ভার্ব প্লাস V3, এটা হচ্ছে আমার প্যাসিভে রয়েছে, প্যাসিভে রয়েছে। তাহলে অর্থটা প্যাসিভ হবে। ইন আ স্টাডি, একটা গবেষণায়, একটা অনুসন্ধানে, দ্যাট ইজ কন্ডাক্টেড, যেটাকে পরিচালনা করা হয়েছে। যেটাকে বলতে যে গবেষণাটাকে বা যে জরিপটাকে পরিচালনা করা হয়েছে। দ্যাট একটা রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন দ্বারা হচ্ছে তার আগের নাউনকে বোঝায়, হ্যাঁ।
যেটা যেটা বলতে যে জরিপটা, যে গবেষণাটা, যে অনুসন্ধানটা ইজ কন্ডাক্টেড পরিচালনা করা হয়েছে ইন 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 জুন 2021 সালে। আচ্ছা দেখো, তাহলে এখানে একটা কাহিনী আছে, সেটা হচ্ছে যে এখানে 2021 বলতেছে, তার মানে এটা অতীতের ঘটনা। এজন্য আমরা এখানে ইজ না, এখানে আমার উজ্জ্ব আছে দ্যাট ওয়াজ। ঠিক আছে, এই যে সেন্টেন্স বুঝতে হবে যে আমার সেন্টেন্সটা কোন টেন্সে আছে, সেই টেন্স অনুযায়ী বিভাগটা বসাতে হবে। সো ইন এ স্টাডি দ্যাট ওয়াজ কন্ডাক্টেড ইন জুন 2021। হ্যাঁ, তাহলে অর্থ হবে যে জুনের 2021 সালের জুনে পরিচালিত একটা অনুসন্ধানে। হ্যাঁ, আর যদি শাব্দিক অর্থ করি তাহলে এরকম হবে যে একটা অনুসন্ধানে যেটা পরিচালনা করা হয়েছিল 2021 সালের জুন মাসে। ওকে, তো কি হয়েছে ওই অনুসন্ধানে, কি হয়েছে? ইট ওয়াজ ফাউন্ড, প্যাসিভ আছে যে বি ভার্ব প্লাস V3, ফাউন্ড, বি ভার্ব প্লাস V3, ফাউন্ড। ঠিক আছে কিনা? তো ইট ওয়াজ ফাউন্ড, এটা খুঁজে, মানে ফাইন্ড মানে কি? খোঁজা। ফাইন্ড মানে আবার দেখা। মানে যখন তোমার হচ্ছে জরিপ বর্ণনা করে বা কোন একটা সার্ভে বর্ণনা করে, তখন হচ্ছে এটার অর্থ হয় দেখা যায়, হ্যাঁ, খুঁজে পাওয়া যায়, এরকম অর্থ হয়। সো শাব্দিক অর্থ ধরলে হবে যে ইট ওয়াজ ফাউন্ড, এটা খুঁজে পাওয়া গিয়েছিল, দ্যাট ডে, বা এটা দেখা গিয়েছিল যে, হ্যাঁ, কি 44.4%, 44.4% অফ স্কুল স্টুডেন্ট, মানে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা, হ্যাঁ, তোমার হচ্ছে বিদ্যালয়ের শিক্ষার্থীদের 40.4% ইন বাংলাদেশে যারা বিদ্যালয়ে যায়, স্কুলে যায়, তাদের মধ্য থেকে 40.4% সাফার্ড ফ্রম। দেখো, সাফার ফ্রম ইটস কি? সাফার ফ্রম ইটস আ ফ্রেজাল ভার্ব। দেখো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ফ্রেজাল ভার্ব, হ্যাঁ, একাডেমিক বিশেষ করে অ্যাডমিশনের জন্য গুরুত্বপূর্ণ। সাফার ফ্রম শব্দের অর্থ হচ্ছে তোমার ভোগা। কি? সাফার ফ্রম শব্দের অর্থ কি? ভোগা। আমি বললাম হি ইজ সাফারিং ফ্রম, কি বলা যায়, অ্যানিমিয়া। সে অ্যানিমিয়ায় ভুগতেছে। ঠিক আছে কিনা? এরকম। তাহলে সাফার ফ্রম ভুগেছিল বুলিং এ ভুগেছিল। ভোগা, শিকার হওয়া অর্থ ধরতে পারি আমরা এখানে। তো এখানে আমরা একবার একটু অর্থ করি যে 2021 সালের জুন মাসে পরিচালিত একটা জরিপে এটা দেখা গিয়েছিল যে, বা এটা খুঁজে পাওয়া গিয়েছিল যে বাংলাদেশে স্কুল শিক্ষার্থীদের 40.4% বুলিং এর শিকার হয়েছিল বা বুলিং এ ভুগেছিল। মানে তাদেরকে বুলিং করা হয়েছিল। বাংলাদেশে তোমার হচ্ছে 40.4% শিক্ষার্থীদেরকে কি করা হয়েছিল? বুলিং করা হয়েছিল। তাদেরকে অপমানজনকভাবে, ইচ্ছাকৃতভাবে অপমান করা হয়েছিল, গালি দেওয়া হয়েছিল, কষ্ট দেওয়া হয়েছিল, এই জিনিসটা আর কি। যাই হোক, বুলিং এর এখানে তোমার সংজ্ঞা দিচ্ছে, দেখো তুমি বুঝতে পারবা বুলিং এর সংজ্ঞা এখানে দিচ্ছে। দেখো বলতেছে বুলিং টিপিক্যালি শব্দের অর্থ কি? টিপিক্যালি শব্দের অর্থ হচ্ছে টিপিক্যালি শব্দের অর্থ কি? টিপিক্যালি শব্দের অর্থ হচ্ছে সাধারণত। দেখো এখানে একটা বিষয়, আমি এখানে উচ্চারণ করি নাই টিপিক্যালি উচ্চারণ করি নাই, কি উচ্চারণ করছি? টিপিক্যালি। ঠিক আছে কিনা? এই যে ক্যালি না, এই ক্যালি উচ্চারণ হবে। কোনো ইংরেজি শব্দের শেষে ডাবল এল ওয়াই থাকলে, হ্যাঁ, ডাবল এল ওয়াই থাকলে সেখানে এই যে হচ্ছে তোমার প্রথম যে এলটা, এই এল এর উচ্চারণটা হয় না। আর এল এর আগে যদি এ থাকে, ওই এর উচ্চারণ হয় না। যেমন এখানে এ আর এল এর কোনো উচ্চারণ নেই। টিপিক্যালি। ঠিক আছে, টিপিক্যালি। সো এ ডাবল এল ওয়াই, কোনো বাক্যের শেষে এ ডাবল এল ওয়াই থাকলে এ এল এর উচ্চারণটা হবে না। যেমন পলিটিক্যালি, নট পলিটিক্যালি, পলিটিক্যালি। ঠিক আছে কিনা? আচ্ছা, যাই হোক, এখানে তাহলে কি হচ্ছে যে বুলিং টিপিক্যালি সাধারণত রিফার্স টু মানে হচ্ছে মিন্স, বোঝানো, মিন্স। ঠিক আছে, বুলিং টিপিক্যালি সাধারণত রিফার্স টু, বোঝায়, বুলিং দ্বারা সাধারণত বোঝায় কি? ডেলিবারেট অ্যাকশন। ডেলিবারেট শব্দের অর্থ হচ্ছে ইচ্ছাকৃত। দেখো, ইচ্ছাকৃত এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। কি? অ্যাডজেক্টিভ, ইচ্ছাকৃত। আচ্ছা, আর ডেলিবারেট এটার অ্যাডভার্ব কি হবে তাহলে? ডেলিবারেট যেহেতু অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত করলে অ্যাডভার্ব হয়ে যায়, তাহলে ডেলিবারেটলি হচ্ছে আমাদের অ্যাডভার্ব।
ডেলিবারেটলি অ্যাডভার্ব, অর্থ হবে ইচ্ছাকৃতভাবে। আমি বললাম যে হি ডেলিবারেটলি didn't help me, সে ইচ্ছাকৃতভাবে আমাকে সাহায্য করে নাই, ডেলিবারেটলি উদ্দেশ্য প্রণোদিতভাবে, ঠিক আছে। আচ্ছা, এখন এই যে ডেলিবারেট, এটার কিন্তু ভার্ব হচ্ছে ডেলিবারেটই, যে ডেলিবারেট, এই ডেলিবারেট এটা কিন্তু একটা ভার্ব। যখন ডেলিবারেট শব্দটা ভার্ব হিসেবে ব্যবহৃত হবে তখন এটার অর্থ চেঞ্জ হয়ে যাবে। কি হয় বলো তো? বিচার বিবেচনা করা। তোমরা হচ্ছে দ্য ফ্যারাস টেইলে তোমাদেরকে আমি পড়িয়েছি ডেলিবারেট, ওইখানে বাক্যটা এরকম ছিল, দ্য কোর্ট ডেলিবারেটেড লং। হ্যাঁ, কোর্টের যারা সভাসদ ছিল, ব্যক্তিবর্গ ছিল, তারা দীর্ঘ সময় ধরে বিচার বিবেচনা করলো, তাই না? পড়িয়েছি কিন্তু তোমাদের দ্য ফ্যারাস টেইলে, হয়তো মনে আছে। দেখো তাহলে বিষয়টা ক্লিয়ার তোমাদের কাছে। কোনো একটা শব্দ কিন্তু এভাবে পোস্টমর্টম করেই পড়তে হবে। যদি তোমার স্বপ্ন থাকে, যদি তোমার ইচ্ছা থেকে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির চান্স পাওয়া বা কোনো একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া, পাবলিক ইউনিভার্সিটিতে, বা তুমি যদি ইংরেজি রিয়েলি শিখতে চাও তাহলে তোমাকে এরকম প্রত্যেকটা শব্দ ভেঙে ভেঙে পড়তে হবে, যে কোনটা অ্যাডজেক্টিভ কি, নাউন কি, হ্যাঁ, কোনটার অ্যাডভার্ব কি এবং কি অর্থ দেয়, বাক্যে কিভাবে ব্যবহৃত হয়, এগুলো তুমি যখন শিখে ফেলবা তখন তুমি ইংরেজি ভাষাটাও শিখে ফেলবা, আবার দেখা যাবে অ্যাডমিশনে গিয়ে তুমি অনেক ভালো করতেছো। ওকে, এর জন্য তোমাদেরকে এভাবে পড়াচ্ছি। দেখো টিপিক্যালি এটা কিন্তু একটা অ্যাডভার্ব। কি হবে? কোনো শব্দের শেষে ডাবল এল ওয়াই থাকলে ওটা নিশ্চিতভাবে অ্যাডভার্ব হয়। মনে রাখবা, বিষয়গুলো মনে রাখবা। ওকে, তাহলে বুলিং দ্বারা হচ্ছে তোমার বোঝায় ডেলিবারেট মানে ইচ্ছাকৃত, অ্যাকশন মানে কর্মকাণ্ড বা কার্যক্রম, ইচ্ছাকৃত কর্মকাণ্ড। তো ইচ্ছাকৃত হয়ে কোনো কিছু করা, তাহলে এটা বুলিং। আচ্ছা, অথবা রিপিটেড বিহেভিয়ার। রিপিটেড মানে কি? পুনরাবৃত্তিমূলক। রিপিটেড এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, রিপিটেড এটা একটা অ্যাডজেক্টিভ। এই রিপিটেড দেখো নরমালি হচ্ছে রিপিট, REPT, রিপিট। রিপিট মানে পুনরাবৃত্তি করা। হ্যাঁ, আমি বললাম যে ক্যান ইউ রিপিট দ্য ওয়ার্ড প্লিজ, দয়া করে তুমি কি হচ্ছে ওয়ার্ডটাকে রিপিট করবা, পুনরাবৃত্তি করবা। দেখো রিপিট এটা হচ্ছে ভার্ব, তাহলে এটার অ্যাডজেক্টিভ হচ্ছে রিপিটেড, অ্যাডভার্ব হচ্ছে রিপিটেডলি, পুনরাবৃত্তিমূলক ভাবে। হ্যাঁ, এখন এই রিপিটের আরো দুইটা হচ্ছে অ্যাডজেক্টিভ আছে, সেটা হচ্ছে কি রিপিটিটিভ। এই শব্দটা আছে তোমাদের কি বলে ইউনিট 1 এ আছে, ওই যে এআই ইন দ্য ক্লাসরুম যে প্যাসেজটা রয়েছে ওইখানে শব্দটা পাবা, রিপিটিটিভ টাস্ক, যে কাজগুলো বারবার করতে হয়, তাই না? আচ্ছা, আরেকটা আছে সেটা হচ্ছে রিপিটিটাস, এটাও কিন্তু অ্যাডভার্ব। আচ্ছা, এখন নাউন কি? নাউন হচ্ছে রিপিটিশন, নাউন হচ্ছে রিপিটিশন, পুনরাবৃত্তি, ঠিক আছে? ওকে, তাহলে এগুলো খেয়াল করবা। রিপিটেড বিহেভিয়ার, পুনরাবৃত্তিমূলক আচরণ, মানে যে আচরণটা, যে কাজটা বারবার করা হয়। আচ্ছা, এবার এখানে বলতেছে দ্যাট, যেটা বলতে রিলেটিভ প্রোনাউন দ্বারা তার আগের নাউনকে বোঝায়। দ্যাট যেটা বলতে যে আচরণটা ক্যান পারে বি হতে ভার্বাল, যে আচরণটা মৌখিক হতে পারে, ফিজিক্যাল, হ্যাঁ ফিজিক্যাল কি শারীরিক হতে পারে, সাইকোলজিক্যাল মানসিক হতে পারে, ওর সোশ্যাল সামাজিক হতে পারে, হ্যাঁ সামাজিক হতে পারে, হুইজ যেটি বলতে এই যে হচ্ছে আচরণটা কজ ঘটায়, আর সিরিয়াস একটা মারাত্মক, হ্যাঁ এক্সটেন্ট মানে মাত্রা, অফ ইন্টিমিডেশন যেটা হচ্ছে ইন্টিমিডেশন মানে হচ্ছে ভীতি প্রদর্শন, ভয় দেখানো, যেটা হচ্ছে মারাত্মক মাত্রার ভীতি প্রদর্শন ঘটায়, ওর কি ঘটায়, অফেন্স এটা হচ্ছে নাউন, এটার অর্থ হচ্ছে তোমার অপমান, যেটা অপমান ঘটায় টু সামওয়ান এলস, অন্য কারোর প্রতি অপমান ঘটায়। আচ্ছা, তাহলে আমরা এই যে বুলিং এর একটা সংজ্ঞা দিল, এই সংজ্ঞাটাকে একটু আমরা বিস্তারিত পড়ার চেষ্টা করি, জানার চেষ্টা করি। দেখো কি বলতেছে, এটা যদি তোমার প্যাসেজ আসে পরীক্ষায় তাহলে কিন্তু বুলিং কাকে বলে এটা দিবে অবশ্যই। দেখো এখানে বলতেছে বুলিং দ্বারা সাধারণত বোঝায় ইচ্ছাকৃত বলতো কি ইচ্ছাকৃত কর্মকাণ্ড অথবা পুনরাবৃত্তিমূলক আচরণ, মানে যদি কোনো একটা কাজ বারবার করা হয় সেটা পুনরাবৃত্তিমূলক আচরণ। দ্যাট ক্যান বি ভার্বাল, যেটা কি হতে পারে, মৌখিক হতে পারে, শারীরিক হতে পারে, মানসিক হতে পারে, সামাজিক হতে পারে, এবং যেটা হচ্ছে অন্য কারোর প্রতি মারাত্মক মাত্রার ভীতি প্রদর্শন এবং অপমান ঘটায়। ঠিক আছে, তাহলে বুলিং এর আমরা সংজ্ঞাটা কি পেলাম, যে বুলিং হচ্ছে ইচ্ছাকৃতভাবে কাউকে অপমান করা, হ্যাঁ তো মানে ইচ্ছাকৃতভাবে কাউকে হচ্ছে অপমান করা। এখন এই অপমানটা এটা হতে পারে তোমার ভার্বাল, ফিজিক্যাল, সাইকোলজিক্যাল এবং হচ্ছে কি সোশ্যাল। এখন আমরা প্রত্যেকটা দেখি। ভার্বাল বলতেছে বুলিংটা হচ্ছে তোমার ভার্বাল হতে পারে, মৌখিক হতে পারে। তো ভার্বাল মানে মৌখিক মানে হচ্ছে ধরো কাউকে গালি দেওয়া, ঠিক আছে,
কাউকে গালি দেওয়া বা কাউকে হচ্ছে খারাপ নামে ডাকা, এগুলো হচ্ছে তোমার মৌখিক বুলিং। হ্যাঁ, কথার মাধ্যমে যে বুলিংটা করতেছো। ফিজিক্যাল মানে শারীরিক বুলিং হতে পারে, যেমন কাউকে মারধর করা, ধাক্কা দেওয়া বা কারো জিনিসপত্র নষ্ট করে দেওয়া। হ্যাঁ, এটা হচ্ছে তোমার ফিজিক্যাল বুলিং। আচ্ছা, এরপর বলছে সাইকোলজিক্যাল, মানসিক বুলিংটা কি, যেমন কাউকে হুমকি দেওয়া, হ্যাঁ কাউকে ভয় দেখানো, এগুলো হচ্ছে তোমার মানসিক বুলিং। ঠিক আছে, কারণ সে মানসিকভাবে কষ্ট পায়। সোশ্যাল, সামাজিক হতে পারে, বুলিংটা সামাজিক হতে পারে, মানে কাউকে হচ্ছে ধরো একেবারে মানে এক ঘরে করে রাখা, কোনো দলেই তাকে না নেওয়া, একাকী করে রাখা, এটা হচ্ছে তোমার কি, এটা সোশ্যাল বুলিং। তারপর হচ্ছে ধরো কাউকে হচ্ছে কি বলা যায়, কাউকে হচ্ছে তোমার সামাজিকভাবে হেনস্থ করা বা কারোর বিরুদ্ধে অন্যদেরকে উস্কে দেওয়া বা কারোর বিরুদ্ধে গুজব ছড়ানো, এই সবই হচ্ছে সোশ্যাল বুলিং। ওকে, তো এখানে সেটাই বলতেছে যে এই যে বুলিং জিনিসটা, এটা ভার্বাল হতে পারে, ফিজিক্যাল হতে পারে, সাইকোলজিক্যাল হতে পারে, সোশ্যাল হতে পারে। এবং এই বুলিংটা যখন করা হবে তখন এটা হচ্ছে যাকে বুলিংটা করা হচ্ছে সে কি ভয় পাবে, ইন্টিমিডেশন। হ্যাঁ, সে ভয় পেয়ে যাবে এবং সে অপমানিত বোধ করবে। তাই এখানে বলতেছে যে আচরণটা তোমার হচ্ছে অন্য কারোর প্রতি মারাত্মক মাত্রার ভীতি প্রদর্শন এবং অপমান ঘটাতে পারে। বুলিংটা অপমান ঘটাতে পারে, ভয় দেখাতে পারে। যাই হোক, তাহলে আমরা তো এটা একবারে অর্থ করেছি, রাইট? তাহলে আর অর্থ করলাম না, আমরা হচ্ছে পরে চলে যাই। দেখো কি বলতেছে পরে বলতেছে যে সাচ অ্যাকশন, এমন কর্মকাণ্ডগুলো, সাচ অ্যাকশন। আচ্ছা, যাই হোক, এখানে কিছু শব্দ আমার পড়ানো হয় নাই, যেমন হচ্ছে এই যে কোথায় জানি দেখলাম, ধরো হচ্ছে ইন্টিমিডেশন, কোথায় ইন্টিমিডেশন, এই যে ইন্টিমিডেশন, এটা হচ্ছে নাউন ইন্টিমিডেশন। এটার ভার্ব কি বলতো? এটার ভার্ব হচ্ছে ইন্টিমিডেট শব্দের অর্থ হচ্ছে ভীতি প্রদর্শন করা, ভয় দেখানো। যেমন বললাম, হি ট্রাইড টু ইন্টিমিডেট মি, সে আমাকে ভয় দেখানোর চেষ্টা করেছিল। ঠিক আছে, আচ্ছা, তাহলে ইন্টিমিডেট, এটার অ্যাডজেক্টিভ কি? এটার অ্যাডজেক্টিভ হচ্ছে ইন্টিমিডেটিং, মানে ভীতিকর। হ্যাঁ, ভীতিকর। হার ভয়েস ওয়াজ ইন্টিমিডেটিং, তার ভয়েসটা ছিল ভীতিকর, মানে এমন ভাবে কথা বলছিল, মানে ভয়, মানে যার কথা শুনে মানুষ ভয় পাচ্ছিল, এরকম একটা ব্যাপার। আর এটার অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব কি? যে অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত করলে অ্যাডভার্ব হয় ইন্টিমিডেটিংলি, মানে ভীতিকর ভাবে। হ্যাঁ, হি স্পোক টু মি ইন্টিমিডেটিংলি, সে আমার সাথে ভীতিকর ভাবে কথা বলেছিল। সো এগুলো খেয়াল করবা। এবার হচ্ছে অফেন্স, এটা হচ্ছে নাউন, এটার অর্থ হচ্ছে দুইটা, একটা হচ্ছে অপরাধ আর একটা হচ্ছে অপমান। ঠিক আছে, সো অফেন্স যেটা, এটার ভার্ব হচ্ছে অফেন্ড। কি? অফেন্ড মানে কষ্ট দেওয়া। আমি বললাম ডু নট অফেন্ড ইউর প্যারেন্টস, তুমি তোমার পিতামাতাদেরকে কষ্ট দিও না, নেভার, কখনোই না। ঠিক আছে, আচ্ছা, এবার অফেন্ড, তাহলে এটা অ্যাডজেক্টিভ কি? অ্যাডজেক্টিভ হচ্ছে অফেন্সিভ মানে অপমানজনক। অ্যাডভার্ব কি? অফেন্সিভলি, অপমানজনক ভাবে। হ্যাঁ, হি ট্রিটেড মি অফেন্সিভলি, সে আমাকে অপমানজনক ভাবে ট্রিট করেছিল। তো এই বিষয়গুলো খেয়াল করবা, খুব ইম্পর্টেন্ট। আর এখানে হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম হিসেবে তো শীট আমার আছেই, শীটে যে সকল শব্দের সিনোনিম অ্যান্টোনিম দেওয়া থাকবে ওইগুলো ভালো করে পড়ে ফেলবা, কারণ এগুলো বোথ ফর একাডেমিক এন্ড অ্যাডমিশন উভয়ের জন্যই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ওকে। আর সাইকোলজিক্যাল শব্দের স্পেলিংটা ভালো করে দেখে নিবা। ঠিক আছে, সাইকোলজিক্যাল শব্দের স্পেলিংটা ভালো করে দেখে নিবা। এই যে রিপিট যে হচ্ছে স্পেলিং, এর স্পেলিংটা ভালো করে দেখবা। ওকে, অফেন্সের স্পেলিংটা ভালো করে দেখবা। ওকে, যাই হোক, এবার আমরা পরে যাই। দেখো এখানে খুব সুন্দর সুন্দর ওয়ার্ড রয়েছে। সাচ অ্যাকশনস, এমন কর্মকাণ্ডগুলো, এই যে বুলিং করতে গিয়ে তুমি যে কাজগুলো করতেছো, এই কর্মকাণ্ডগুলো আন্ডারমাইন শব্দের অর্থ কি? আন্ডারমাইন শব্দের অর্থ হচ্ছে দুর্বল করা। কি করা? দুর্বল করে দেয়। হিউমিলিয়েট মানে অপমান করে, হিউমিলিয়েট অপমান করে, এন্ড কজ ঘটায়, বোথ উভয়ই, ফিজিক্যাল মানে শারীরিক, এন্ড ইমোশনাল মানে আবেগীয়, হার্ম মানে ক্ষতি। এটা কিন্তু নাউন আছে, সেগুলো ভেঙে দেখাবো। এটা হচ্ছে তোমার কি করে, এবং হচ্ছে এটা ফিজিক্যাল এবং ইমোশনাল হার্ম মানে ক্ষতি ঘটায় টু দ্য সাবজেক্ট মানে হচ্ছে এখানে ভিকটিম মানে হচ্ছে ভুক্তভোগী। ঠিক আছে, যে কোনো কিছুতে ভোগে বা যে কোনো কিছু শিকার হয়, তো সাবজেক্ট মানে এখানে ভুক্তভোগী। তাহলে এখানে কি বলতেছে? মনে করো যাকে বুলিং করা হচ্ছে
সে কিসের শিকার হয় সেটা বলতেছে। দেখো এমন ধরনের কর্মকাণ্ডগুলো ভুক্তভোগীকে দুর্বল করে দেয়, হ্যাঁ, তার ভিতর থেকে তাকে দুর্বল করে দেয়, হ্যাঁ, তারপর হচ্ছে তাকে অপমান করে এবং 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 এই ভুক্তভোগীর প্রতি শারীরিক এবং আবেগীয় ক্ষতি, শারীরিক এবং মানসিক ক্ষতি ঘটায়। সে শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং সে মানসিকভাবে ভেঙে পড়ে। এই জিনিসটা এখানে বলতেছে, মানে তুমি কাউকে বুলিং করলে সে মানসিকভাবে ভেঙে পড়বে, হ্যাঁ, মানসিক ক্ষতি হবে, সে অপমানিত বোধ করবে, এই জিনিসটা এখানে বলতেছে। তাহলে আরেকবার একটু অর্থ করি যে এমন ধরনের কর্মকাণ্ডগুলো অপমান করে, সো হচ্ছে তোমার দুর্বল করে, অপমান করে এবং ভুক্তভোগীর প্রতি শারীরিক এবং মানসিক ক্ষতি ঘটায়। আচ্ছা, এখন এখানে কিছু শব্দ রয়েছে। হিউমিলেট, এটা হচ্ছে ভার্ব, মানে অপমান করা, হ্যাঁ, এটা হচ্ছে ভার্ব, অপমান করা। এটা নাউন হচ্ছে হিউমিলিয়েশন, নাউন হচ্ছে হিউমিলিয়েটিআইওএন দিলে হয়ে যাবে নাউন, হিউমিলিয়েশন মানে অপমান, ঠিক আছে। আচ্ছা, আর অ্যাডজেক্টিভ কি? অ্যাডজেক্টিভ হচ্ছে হিউমিলিয়েটিং, অপমানজনক। অ্যাডজেক্টিভ হচ্ছে হিউমিলিয়েটিং, অপমানজনক। আর অ্যাডভার্ব কি? হিউমিলিয়েটিংলি, মানে অপমানজনক ভাবে, যেমন হি বিহেভড হিউমিলিয়েটিংলি, সে অপমানজনক ভাবে আচরণ করেছিল, ঠিক আছে কিনা। আচ্ছা, তারপর হচ্ছে এখানে আর কিছু আছে। আচ্ছা, হার্মটা কি? এটা হচ্ছে একটা এখানে এটা হচ্ছে এখানে নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। হার্মটা এখানে নাউন হিসেবে ব্যবহৃত, কারণ এখানে অ্যাডভার্ব আছে। কোনো শব্দের শেষে এল থাকলে ওটা অ্যাডভার্ব, রাইট? তাহলে ইমোশনাল, ফিজিক্যাল, এগুলো সব অ্যাডভার্ব। আচ্ছা, তো অ্যাডভার্ব বলতেছি, অ্যাডজেক্টিভের পরে কি বসে? নাউন। তার মানে হার্মটা এখানে নাউন, হার্মটা এখানে কি? নাউন। তাহলে হার্মটা আবার ভার্ব হতে পারে, হার্ম যখন ভার্ব হবে তখন অর্থ হবে ক্ষতি করা, যেমন বলা স্মোকিং হার্ম আওয়ার বডি, আমাদের শরীরকে ক্ষতিগ্রস্ত করে। আচ্ছা, আর হার্মের অ্যাডজেক্টিভ হচ্ছে হার্মফুল, মানে ক্ষতিকর, আর অ্যাডভার্ব হচ্ছে হার্মফুলি, ক্ষতিকর ভাবে, ঠিক আছে, ভালো করে দেখে নেবে এগুলো। আচ্ছা, দেখো এবার আমরা পরে যাই। এখানে বলতেছে যে ইয়াং স্টুডেন্টস মানে অল্প বয়সী শিক্ষার্থীরা স্পেশালি বিশেষভাবে টেন টু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, টেন এর পরে সবসময় টু হয়, তো টেন টু মানে হচ্ছে প্রবণতা দেখানো। তো অল্প বয়সী শিক্ষার্থীরা যারা রয়েছে তারা প্রবণতা দেখায় বি হতে এক্সট্রিমলি মানে অত্যন্ত, অ্যাডভার্ব, এক্সট্রিমলি কি? অ্যাডভার্ব, অত্যন্ত, হ্যাঁ, অত্যন্ত vulnerable to, এটাও একটা appropriate preposition, vulnerable to শব্দের অর্থ হচ্ছে ঝুঁকিপূর্ণ। হ্যাঁ, এটা তোমাদেরকে আমি পড়িয়েছি ইউনিট 8 না, এই ইউনিটেই পড়িয়েছি, তোমার অ্যাডোলেসেন্স যে প্যাসেজটা রয়েছে এখানে পড়িয়েছি। সো ইয়াং স্টুডেন্ট স্পেশালি মানে অল্প বয়সী শিক্ষার্থীরা হচ্ছে প্রবণতা দেখায় কি? ঝুঁকিপূর্ণ, অত্যন্ত ঝুঁকিপূর্ণ হতে প্রবণতা দেখায়, কিসের প্রতি ঝুঁকিপূর্ণ? বুলিং এর প্রতি। অবশ্য অল্প বয়সী যারা শিক্ষার্থীরা রয়েছে তারা বুলিং এর প্রতি ঝুঁকিপূর্ণ থাকে, মানে তারা খুব কি বলা যায়, খুব সহজেই তারা বুলিং এর শিকার হয় বা খুব সহজেই তারা অন্যদেরকে বুলিং করে ফেলে, যেহেতু অল্প বয়স্ক তারা বুলিং জিনিসটা বুঝে না। আচ্ছা, এখানে বলছে কেন, তাহলে আমরা এটার আরেকটা অর্থ করি যে অল্প বয়সী শিক্ষার্থীরা হচ্ছে বিশেষভাবে, হ্যাঁ, বুলিং এর প্রতি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হতে প্রবণতা দেখায়, হ্যাঁ, আচ্ছা, প্রধানত অ্যাডভার্ব, হ্যাঁ, প্রধানত বিকজ, কারণ ম্যানি মানে অনেক, অফ দেম তাদের অনেকেই, এই যে অল্প বয়সী শিক্ষার্থীরা যারা রয়েছে তাদের অনেকেই আর নয় ইন্টায়ারলি মানে সম্পূর্ণভাবে, অ্যাডভার্ব, হ্যাঁ, ইন্টায়ারলি সম্পূর্ণভাবে, entirely aware, আওয়ারটা হচ্ছে এখানে নাউন, তাহলে এই যে entirely এটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ, entirely মানে কি? অ্যাডজেক্টিভ। তাহলে আর নয় entirely aware মানে সম্পূর্ণভাবে সতর্ক, না, ওয়েট এখানে আওয়ারটা হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ, আওয়ারটা সবসময় অ্যাডজেক্টিভ, আওয়ার পরে অফ বসে, এটা হচ্ছে তোমার প্রিপোজিশন, এটা কি? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তাহলে অ্যাডজেক্টিভ কে মডিফাই করতে পারে অনলি কি মডিফাই করতে পারে? অ্যাডভার্ব মডিফাই করতে। তো ইন্টারলি অ্যাডভার্ব, আওয়ার হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। ওকে, যাই হোক, তাহলে আমরা এখানে অর্থটা করি যে প্রধানত কি তাদের অনেকেই হচ্ছে তোমার অফ দ্য কনসেপ্ট, আর নয় ইন্টারলি সম্পূর্ণ অ্যাওয়্যার মানে সচেতন, সতর্ক অফ দ্য কনসেপ্ট, ধারণাটার ব্যাপারে, যে বুলিং যে কনসেপ্টটা রয়েছে, বুলিং যে ধারণাটা রয়েছে, এই ধারণার ব্যাপারে তাদের অধিকাংশই সম্পূর্ণভাবে সচেতন নয়, কারণ তারা জানে না, ছোট মানুষ, ঠিক আছে কিনা, তারা হচ্ছে বুলিং জিনিসটা কি এই জিনিসটা তারা জানে না, ফলে দেখা যায় যে তারা বুলিং এর প্রতি ঝুঁকিপূর্ণ হওয়ার প্রবণতা দেখায়, তারা বুলিং এর শিকার হয় সহজেই এবং বুলিং তারা খুব সহজেই করে ফেলে, নিজেও জানে না যে সে বুলিং করতেছে, ঠিক আছে।
এরকম একটা ব্যাপার। এই যে দ্যাট ইজ, অর্থাৎ, দ্যাট ইজ মানে কি, অর্থাৎ, হ্যাঁ, দ্যাট ইজ ভিকটিমস মানে ভুক্তভোগী, ভিকটিমস মানে ভুক্তভোগী, মানে যে বুলিং এর শিকার হচ্ছে, ভুক্তভোগী ডু নট রিয়েলাইজ, বুঝতে পারে না, দ্যাট যে দে আর বিং বুলিড। দেখো এটা কিন্তু প্যাসিভে আছে, প্যাসিভে আছে এই যে বি ভার্ব প্লাস বিং প্লাস বুলিড, হ্যাঁ, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভে রয়েছে। তোমরা জানো যে কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ কিভাবে করতে হয়, বি ভার্বের পরে একটা বিইং বসাতে হয়, যেমন এম ইজ আর বিইং প্লাস ভার্বের 3 নং ফর্ম, যেমন আই এম বিইং টোল্ড, আমাকে বলা হচ্ছে, বুঝতে পারছো কিনা। হি ওয়াজ বিইং বিটেড, হি ওয়াজ বিইং কি বলা যায়, হি ওয়াজ বিইং কিলড, তাকে হত্যা করা হচ্ছিল, এরকম আর কি প্যাসিভ। তো জানো তোমরা আশা করি। সো দ্যাট দে আর বিইং বুলিড, তাদেরকে বুলি করা হচ্ছে, প্যাসিভ যেহেতু রয়েছে তারা বুলি করতেছে না, তাদেরকে বুলি করা হচ্ছে। হ্যাঁ, বলতেছে যে ভুক্তভোগী বুঝতে পারে না যে তাদেরকে বুলি করা হচ্ছে, মানে তাদেরকে অপমান করা হচ্ছে, কষ্ট দেওয়া হচ্ছে, এই ব্যাপারগুলো আর কি। এবং বুলিস, এই যে বুলি আছে না, বুলিটা হচ্ছে একটা ভার্ব, এটা কি ভার্ব আবার নাউন, যখন ভার্ব তখন অর্থ হচ্ছে বুলি করা, কাউকে বুলিং করা। আর বুলিটা যখন নাউন হবে তখন এটার অর্থ হবে বুলি, এটা বুলি হবে, ঠিক আছে, তখন এটার অর্থ হবে কি বুলি মানে যে বুলি করে। তখন বুলিটা যখন নাউন হবে তখন অর্থ হবে যে বুলি করে, হ্যাঁ, বুলি আর কি। ওকে, এরপর হচ্ছে বুলিস মানে বুলিরা, মানে যারা বুলি করে, ডু নট রিয়ালাইজ, বুঝতে পারে না, দ্যাট যে they are causing, তারা ঘটাচ্ছে হার্ম, ক্ষতি, তারা ক্ষতি ঘটাচ্ছে, তারা ক্ষতি করতেছে। হ্যাঁ, যারা বুলি করতেছে তারাও বুঝতে পারে না যে সে আসলে ক্ষতি করতেছে অন্য আরেকজনকে মানসিকভাবে। তো ছোটবেলায় যেটা হয় যে খুব ছোট ছেলেবেলে মানুষ এরা হচ্ছে একজন আরেকজনকে অপমান করে, তো যে বুলির শিকার হচ্ছে সেও বুঝতে পারে না যে আমি বুলির শিকার হচ্ছি, যে বুলি করতেছে সেও জানে না সে আরেকজনকে বুলি করতেছে, ছোটবেলায় বুঝতেছে না, কিন্তু ইন দ্য লং রান, ডাউন দ্য লাইন, মানে ভবিষ্যতে দেখা যাবে যে সে এগুলোতে অভ্যস্ত হয়ে যাবে, ঠিক আছে কিনা, এগুলোতে অভ্যস্ত হয়ে যাবে। আচ্ছা দেখো, এটা সবকিছুর উদাহরণ দেওয়া রয়েছে, সামনে পড়বো আমরা একবার একটু অর্থ করি। এখানে বলছে অল্প বয়সের শিক্ষার্থীরা বিশেষভাবে বুলিং এর প্রতি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হতে প্রবণতা দেখায়। হ্যাঁ, প্রধানত কারণ তাদের অনেকেই ধারণাটার ব্যাপারে বা কনসেপ্টের ব্যাপারে সম্পূর্ণভাবে সতর্ক বা সচেতন নয়। হ্যাঁ, অর্থাৎ ভুক্তভোগী বুঝতে পারে না যে তাকে বুলিং করা হচ্ছে, এবং বুলিরা বুঝতে পারে না যে তারা অন্যদেরকে কি করতেছে, ক্ষতি করতেছে। যাই হোক, ছোটবেলায় বুঝতেছে না, কিন্তু বড় হলে এটার একটা প্রভাব থেকে যাবে আর কি। তাহলে এই জিনিসটা ক্লিয়ার। এখানে আমরা যে প্যাসেজটা পড়লাম, এই প্যাসেজটা কি তোমাদের ক্লিয়ার কিনা? যদি ক্লিয়ার থাকে তাহলে তো ভালো, যদি ক্লিয়ার না থাকে তাহলে অবশ্যই আমাদেরকে জানাবা, ঠিক আছে। ডিসকাশন গ্রুপ, যারা পেইড ব্যাচে রয়েছে ডিসকাশন গ্রুপে জানাবা। আর নর্মালি ক্লাসটা আমি ফ্রিতে দিচ্ছি ইউটিউবে, ফেসবুকে। সো তোমরা কে কোন ব্যাচ থেকে আমার ক্লাসটা দেখছো একটু কাইন্ডলি জানাবা। তুমি কি কোন ব্যাচ, 26, 27, 28, 29, 30 কোন ব্যাচের স্টুডেন্ট, তুমি ক্লাসটা করতেছো, কেমন লাগতেছে ক্লাসটা অবশ্যই জানাবা, আর ক্লাসটা মনোযোগ দিয়ে করবা, ঠিক আছে কিনা। ওকে, তো আমরা পরেরটাতে চলে যাই। কি বলতেছে এখানে বলতেছে যে ইন আ রিপোর্ট মানে কি, প্রতিবেদন, তাই না? তোমাদের রিপোর্ট রাইটিং রয়েছে, প্রতিবেদন লেখা। সো ইন আ রিপোর্ট, একটা প্রতিবেদনে, বাই ইউনেস্কো দ্বারা, ইউনেস্কো কর্তৃক একটা প্রতিবেদনে, এখানে বলতেছে পাবলিশড। এই যে হঠাৎ করে বাক্যের মাঝখানে V3, তো হঠাৎ করে বাক্যের মাঝখানে V3 মানে কি, এখানে দ্যাট ইজ উজ্জ আছে, যেটা আমি একদম শুরুতে বুঝিয়েছি। ওকে, দ্যাট ইজ উজ্জ আছে, বলছে ইন আ রিপোর্ট, একটা রিপোর্টে, দ্যাট বলতে এখানে যেটি বলতে যে রিপোর্টটা, এখানে দ্যাট বলতে তার আগের নাউন ইউনেস্কোকে বোঝাচ্ছে, রিপোর্টকে বোঝাচ্ছে। তুমি বলতে পারো যে ভাই এখানে দ্যাট এর আগের নাউন তো ইউনেস্কো, তো ইউনেস্কো কেন বোঝাচ্ছে না? কারণ ইউনেস্কোটা হচ্ছে, এটা হচ্ছে তোমার প্রিপোজিশন দ্বারা যুক্ত হয়েছে, প্রিপোজিশন এর পরে যে নাউনটা থাকবে ওইটা অতিরিক্ত অংশ, ঠিক আছে কিনা, ওইটাকে বোঝাবে না। এখানে মূল নাউন হচ্ছে এই না রিপোর্ট, এই রিপোর্টটাকে বোঝাচ্ছে দ্যাট দ্বারা, ঠিক আছে। তাহলে সংক্ষেপে হচ্ছে যে কোন একটা নাউনের পরে যদি এরকম প্রিপোজিশন দ্বারা আরো কোনো নাউন থাকে, তাহলে ওইটা দ্বারা, ওই রিলেটিভ প্রোনাউন দ্বারা ওই প্রিপোজিশনের পরের নাউনটাকে বোঝাবে না, তার আগের নাউনটাকে বোঝাবে, ঠিক আছে। তাহলে ইন আ রিপোর্ট, একটা প্রতিবেদনে, বাই ইউনেস্কো কর্তৃক একটা প্রতিবেদনে, দ্যাট ইজ না, যেহেতু এটা অতীতের, তাহলে এখানে দ্যাট ওয়াজ পাবলিশ, যেটা প্রকাশ করা হয়েছিল। প্যাসিভ কিন্তু, পাবলিশ মানে প্রকাশ করা, তাহলে প্যাসিভ। তাহলে একটা প্রতিবেদন, ইউনেস্কো কর্তৃক একটা প্রতিবেদন
যেটাকে প্রকাশ করা হয়েছিল ইন অক্টোবরে 2019 সালের অক্টোবরে প্রকাশিত করা হয়েছিল বা প্রকাশ করা হয়েছিল। বলতেছে ইট ওয়াজ শোন, এটা দেখানো হয়েছিল, দ্যাট যে দেখো শো মানে দেখানো, এটা হচ্ছে ভার্ব 1 নম্বর ফর্ম। 2 নম্বর ফর্ম হচ্ছে কি 2 নম্বর এবং 3 নম্বর ফর্ম হচ্ছে showed। 2 নম্বর ফর্ম হচ্ছে showed, 3 নম্বর ফর্ম হচ্ছে shown, ঠিক আছে। বলছে ইট ওয়াজ শোন, এটাও প্যাসিভ বিভার্ব প্লাস V3। এটা শোন, এটা দেখানো হয়েছিল দ্যাট যে 23% 23% অফ স্কুলের শিক্ষার্থীদের 23% ইন বাংলাদেশে হয় ভিকটিমস মানে ভুক্তভোগী অফ বুলিং এর ভুক্তভোগী বা বুলিং এর শিকার। তাহলে একটা প্রতিবেদন আমরা এখানে দেখলাম যে ইউনেস্কো 2019 সালের অক্টোবরে একটা প্রতিবেদন প্রকাশ করেছিল। হ্যাঁ, তো এই প্রতিবেদনে দেখা গেছে যে বাংলাদেশের স্কুল বা বিদ্যালয়ে যে সকল শিক্ষার্থীরা যায় তাদের মধ্য থেকে 23% বুলিং এর শিকার হয়, ঠিক আছে। ওকে, তাহলে এটা কি একবারে অর্থ করা লাগবে, রাইট? তাহলে 2019 সালের অক্টোবরে প্রকাশিত ইউনেস্কো কর্তৃক প্রকাশিত একটা প্রতিবেদনে এটা দেখানো হয়েছিল যে বাংলাদেশে স্কুল শিক্ষার্থীদের 23% বুলিং এর শিকার হয় বা ভুক্তভোগী। আচ্ছা, এরপর বলছে ইন অ্যানাদার অন্য একটা স্টাডি মানে প্রতিবেদন, অন্য আরেকটা প্রতিবেদনে। আচ্ছা, এইটা হচ্ছে আমরা এটা বাক্যের শুরুতেই ছিল, এই লাইনটা হচ্ছে এই পর্যন্ত, এটা কিন্তু হচ্ছে আমাদের এই যে প্যাসেজের শুরুতেই ছিল, এটা আমি আর এই জন্য অনুবাদ করতেছি না, জাস্ট একবার একটু অনুবাদ করে দিই। ইন অ্যানাদার স্টাডি অন্য আরেকটা প্রতিবেদনে 2021 সালের জুন মাসে পরিচালিত অন্য আরেকটা প্রতিবেদনে অন্য আরেকটা জরিপে বা হচ্ছে গবেষণায় এটা দেখা গিয়েছিল যে বাংলাদেশে স্কুল শিক্ষার্থীদের মধ্যে 40.4% বুলিং এর শিকার হয় বা বুলিং এ ভোগে। ওকে, these data এই ডাটাগুলো, এই তথ্যগুলো, হ্যাঁ, give us আমাদেরকে দেয় an idea একটা ধারণা of the prevalence of bullying এর একটা prevalence মানে কি ব্যাপকতা, it's a noun, prevalence মানে হচ্ছে ব্যাপকতা, একটা ব্যাপকতা দেয় আমাদেরকে, এটা হচ্ছে আমাদেরকে বুলিং এর একটা কি দেয় বলতো, ব্যাপকতা বা বিস্তার, হ্যাঁ, বিস্তার বা ব্যাপকতা না লিখে এখানে বলতেছে যে এই যে তথ্যগুলো আমাদের এখানে দেখালো, এই তথ্যগুলো হচ্ছে আমাদেরকে বুলিং যে বিস্তার লাভ করতেছে, বুলিং যে ব্যাপকভাবে ছড়িয়ে যাচ্ছে, এটার একটা ধারণা আমাদেরকে দেয়, হ্যাঁ, যে ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে। ওকে, এবার বলছে এন্ড এবং হাউ ইট ইজ বিকামিং, এটা হাউ কিভাবে, ইট ইজ বিকামিং এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, হ্যাঁ, এটা হচ্ছে প্রেসিং মানে কি, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ এখানে। প্রেসিং মানে হচ্ছে তোমার, প্রেসিং মানে কি বলো তো, প্রেসিং মানে হচ্ছে গুরুতর, এটা কিভাবে হচ্ছে একটা গুরুতর ইস্যু মানে সমস্যা, বাই দ্য ডে দিন, বাই দ্য ডে মানে কি দিন, এটা একটা গুরুতর সমস্যা হচ্ছে। বলছি এখানে যে তথ্যগুলো রয়েছে এই তথ্যগুলো আমাদেরকে দেয়, হ্যাঁ, আমাদের দেশে বুলিং এর বিস্তারের একটা ধারণা এবং কিভাবে দিনে দিনে বুলিং একটা গুরুতর সমস্যা হচ্ছে। আচ্ছা, দেখি আমি আগের ওইখানে কি যে শব্দগুলো ভেঙে পড়াইছিলাম আমার খেয়াল নাই ঠিক, তো এটা একটু দেখি। এখানে কি কোনো শব্দ ছিল যেটা আমার বিস্তারিত পড়ানো দরকার ছিল? ওকে, মেইনলি ভিকটিমস ডু নট রিয়ালাইজ বিং বুলিড, না এখানে তেমন কিছু ছিল না। ওকে, যাই হোক, আমি মনে করলাম ভুলে গেছি কিনা আবার। আচ্ছা দেখো, তাহলে আমরা এখানে আসি। এবার কি বলতেছে, এক্সিস্টিং ডেটা, এক্সিস্টিং মানে কি, এক্সিস্টিং এটা কিন্তু এখানে কি হয়েছে বলতো, অ্যাডজেক্টিভ, রাইট? এক্সিস্টিং মানে হচ্ছে বিদ্যমান, এক্সিস্ট মানে কি থাকা, অস্তিত্ব থাকা, এক্সিস্টিং মানে বিদ্যমান। আমি বললাম যে তোমার কাছে যে এক্সিস্টিং অ্যাডভান্টেজ বা ফ্যাসিলিটিস গুলো রয়েছে সেগুলো তুমি কাজে লাগাও, তোমার কাছে বিদ্যমান যে সুযোগগুলো রয়েছে সেগুলো তুমি কাজে লাগাও, ঠিক আছে, এক্সিস্টিং, সো ইউ ক্যান ইউজ দিস ওয়ার্ড। আচ্ছা, তাহলে এক্সিস্টিং ডেটা মানে বিদ্যমান তথ্যগুলো সাজেস্ট দ্যাট, দেখায় যে, সাজেস্ট দ্যাট যখন এরকম জরিপ বর্ণনা করার ক্ষেত্রে, কোন একটা গবেষণা বর্ণনার ক্ষেত্রে সাজেস্ট শব্দটা আসবে তখন এর অর্থ পরামর্শ না, তখন এটার অর্থ হবে দেখানো। হ্যাঁ, তো বলতেছে যে বিদ্যমান তথ্যগুলো সাজেস্ট দ্যাট, দেখায় যে 44% মানে 40.4% অফ স্কুলের শিক্ষার্থীরা হ্যাড এক্সপেরিয়েন্সড কি হয়েছিল, কি করেছিল, এক্সপেরিয়েন্স করেছিল, অভিজ্ঞতা লাভ করেছিল, অনুভব করেছিল। এক্সপেরিয়েন্স শব্দ দুইটা অর্থ, একটা হচ্ছে অভিজ্ঞতা লাভ করা, একটা হচ্ছে অনুভব করা। তো বলতেছে যে স্কুল শিক্ষার্থীদের 40.4% অনুভব করেছিল
বুলিং ভিক্টিমাইজেশন মানে বুলিং ভিক্টিমাইজেশন, বলো তো বুলিং ভিক্টিমাইজেশন মানে কি? ভিক্টিমাইজেশন ইটস আ নাউন। দেখো ভিক্টিমাইজেশন মানে হচ্ছে, আচ্ছা এই শব্দটা একটু দেখাই। ভিকটিম মানে এতক্ষণ পড়ে আসলাম ভুক্তভোগী বা শিকার, যে শিকার হয় আর কি কোনো কিছুর। ভিকটিম মানে হচ্ছে এটা নাউন, ভিকটিম মানে ভুক্তভোগী। আচ্ছা আর ভিকটিমাইজ, এই যে ভিকটিমাইজ এই যে ভিকটিমাইজ এটা কিন্তু ভার্ব, ভিকটিমাইজ ভার্ব, হ্যাঁ, ভুক্তভোগী করা, কাউকে শিকার বানানো, ঠিক আছে কিনা? আর ভিকটিমাইজেশন এটা হচ্ছে ভিকটিমাইজের নাউন, ভিকটিমাইজেশন মানে ভুক্তভোগিতা, বুলিং ভুক্তভোগিতার অনুভব করে, ঠিক আছে? তাহলে কি বলতেছে যে বিদ্যমান তথ্যগুলো দেখায় যে বাংলাদেশের তথ্যগুলো দেখায় যে বিদ্যালয়ের স্কুল শিক্ষার্থীদের 40.4% হচ্ছে এই যে বুলিং ভুক্তভোগিতার অনুভব করে বা বুলিং ভুক্তভোগিতার অভিজ্ঞতা লাভ করে, ঠিক আছে? মানে তারা ভুক্তভোগী হয় আর কি বুলিং এর, সেটা বলতেছে, শিকার হয় এটা। আচ্ছা এরপরে কি বলতেছে, this is comparable, এটা পড়ানোর আগে আচ্ছা এটা বলছি তো। আচ্ছা this is এটা হয় comparable to, comparable এর পরে কিন্তু নরমালি টু বসে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, হ্যাঁ, অন্য কারোর সাথে তুলনা করতে। দেখো this is এটা হয় comparable মানে তুলনাযোগ্য, এটা হচ্ছে তুলনাযোগ্য to another study, অন্য আরেকটা জরিপের সাথে তুলনাযোগ্য। বলছে এখানে যে জরিপটা দেখালো, বলছে এই জরিপটা অন্য আরেকটা জরিপের সাথে তুলনা করা যেতে পারে, তুলনাযোগ্য, ঠিক আছে কিনা? এই যে according to অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অনুযায়ী, according to অনুযায়ী, সার্ভে মানে একটা জরিপ বা প্রতিবেদন অনুযায়ী, সার্ভে রিপোর্ট মানে জরিপ প্রতিবেদন। বলছে একটা জরিপ প্রতিবেদন অনুযায়ী বাই ইউনিসেফ কর্তৃক, বলছে ইউনিসেফ কর্তৃক আরেকটা জাতিসংঘের একটা হচ্ছে তোমার সংস্থা, হ্যাঁ, ইউনিসেফ, ইউনেস্কো, এগুলো হচ্ছে জাতিসংঘের একটা সংস্থা। দেখো বলছে ইউনিসেফ কর্তৃক আরেকটা জরিপ প্রতিবেদন অনুযায়ী, হ্যাঁ, হুইজ যেটা বলতে যে জরিপ প্রতিবেদনটা, হ্যাঁ, এটা রিলেটিভ প্রোনাউন, এটা দ্বারা তার আগের নাউন সার্ভে রিপোর্টকে বোঝাচ্ছে। যে জরিপ প্রতিবেদনটা ইনক্লুডেড অন্তর্ভুক্ত করেছিল আ স্যাম্পল একটা নমুনা অন্তর্ভুক্ত করেছিল ফ্রম থেকে 120 কান্ট্রিজ, হ্যাঁ, 122টা দেশ থেকে নমুনা সংগ্রহ করেছিল। অর্থাৎ এই যে ইউনিসেফ হচ্ছে, এটা কত সালে এটা দিছে এখানে দেয় নাই। আচ্ছা ইউনিসেফ হচ্ছে তোমার 122টা দেশে একটা জরিপ করেছিল, 122টা দেশকে তারা নমুনা হিসেবে নিয়ে তারা জরিপ করেছিল, ঠিক আছে? যে স্কুলগুলো কলেজগুলোতে তারা জরিপ করেছিল যে স্কুল কলেজগুলোতে কি পরিমাণ শিক্ষার্থী তোমার এইগুলো শিকার হয়, হ্যাঁ, বুলিং এর শিকার হয়, এটার উপরে তারা জরিপ করেছিল। তো সেইটা অনুযায়ী, হ্যাঁ, সেই প্রতিবেদনটা অনুযায়ী দেখো এবার বাংলাদেশের, এখানে কিন্তু সারা বিশ্বের জরিপটা দিবে না, শুধু বাংলাদেশের জরিপটা দিবে। তো বলতেছে যে এই যে যেখানে, হ্যাঁ, এই যে 122 দেশে তারা হচ্ছে 22 দেশের নমুনা সংগ্রহ করে তারা যে একটা জরিপ প্রতিবেদন করেছিল, এই প্রতিবেদনে যেখানে 35% মানে 35% অফ চিলড্রেন, শিশুরা, চাইল্ডের প্লুরাল হচ্ছে চিলড্রেন, চাইল্ডের প্লুরাল কি চিলড্রেন, ওকে? তাহলে বলতেছে যে 35% শিশুরা এইজড মানে বয়সী, হ্যাঁ, চিলড্রেন এইজ বয়সী বিটুইন মধ্যে 13 and 15 ইয়ার্স, বলছে 13 এবং 15 বছর বয়সের মধ্যে 13 থেকে 15 বছর বয়সের মধ্যবর্তী বয়সী শিশুদের 35% ইন বাংলাদেশে সেইড বলেছিল, হ্যাঁ, কি বলেছিল, দ্যাট বলেছিল, এই সাইড এর পরে নো এর পরে কিছু ভার্ব আছে, কনসিডার, সাইড, নো, এগুলোর পরে দ্যাট উজ্জ থাকে, হ্যাঁ, দ্যাট বলেছিল, দ্যাট যে দে এক্সপেরিয়েন্স তারা অনুভব করেছিল, তারা অভিজ্ঞতা লাভ করেছিল, বুলিং এর অভিজ্ঞতা লাভ করেছিল এট স্কুলে। তাহলে এই যে ইউনিসেফ একটা জরিপ করলো, তো এই জরিপে দেখা গেল যে 13 থেকে 15 বছর বয়স, যারা 13 থেকে 15 বছর বয়সের মধ্যবর্তী যে সকল শিশুরা রয়েছে তাদের 35% বলেছিল যে তারা স্কুলে বুলিং এর শিকার হয়েছিল, ঠিক আছে কিনা? বুঝতে পারছো? এখানে একটা জরিপ দিল। আচ্ছা মানে বুলিংটা কিভাবে বিস্তার লাভ করতেছে সেটার একটা জরিপ। তাহলে আমরা এটা কিন্তু একবারে অনুবাদ করি যে দিস ইজ কম্পারেবল টু অ্যানাদার, এটা হচ্ছে আরেকটা প্রতিবেদনের সাথে তুলনাযোগ্য, হ্যাঁ,
ইউনিসেফ কর্তৃক একটা জরিপ প্রতিবেদন বা অনুসন্ধান প্রতিবেদন অনুযায়ী যে প্রতিবেদনটা 122 দেশের নমুনা অন্তর্ভুক্ত করেছিল, যেখানে 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 বাংলাদেশে 13 থেকে 15 বছর বয়সের মধ্যবর্তী শিশুদের 35% বলেছিল যে তারা স্কুলে বুলিং এর শিকার হয়েছিল বা বুলিং এর অভিজ্ঞতা লাভ করেছিল বা বুলিং এ অনুভব করেছিল। ঠিক আছে, বুঝতে পেরেছো? জরিপ, এগুলো বোঝার কিচ্ছু নাই, বোঝার জিনিস সামনে। হ্যাঁ, বোঝার জিনিস হচ্ছে সব সামনে গুলো বুঝতে হবে। দেখো বুঝাই দিব সব। এবার বলতেছে, দেখো, না বুঝতে পারলে জিজ্ঞেস করবা। আচ্ছা, এরপরে বলতেছে ম্যানি চিলড্রেন, অনেক শিশুরা স্টার্ট মানে শুরু করে। আচ্ছা, এখানে একটা জিনিস তো বোঝানো হয় নাই, যে শব্দ মিস হয়ে গেছে। পড়ানোর সময় বললে যেটা হয় যে এইটা শব্দটা ভাঙতে গিয়ে অর্থটা ভালো করতে বুঝতে পারবা না তোমরা, আবার পরে বলতে গেলে সেটা আবার মনে থাকতেছে না। দেখো, বিষয়টা হচ্ছে যে কম্পারেবল, এটা হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ। এটা কি অ্যাডজেক্টিভ? এটা নাউন কি কম্পারেবলি একটা ওয়াই যুক্ত করো। কম্পারেবলি মানে তুলনাযোগ্য ভাবে, হ্যাঁ, বা তুলনামূলক ভাবে। কম্পারেবলি তুলনামূলক ভাবে। আমি বললাম যে হি পারফর্মড কম্পারেবলি ওয়েল, সে তুলনাজনক ভাবে বা তুলনাজনক ভাবে ভালো পারফর্ম করেছিল। ঠিক আছে কিনা? তাহলে এটা নাউন হচ্ছে কম্প্যারিজন, কি তুলনা। এটা নাউন কি? এটা কিন্তু ও, হ্যাঁ, কম্প্যারিজন মানে হচ্ছে তুলনা। আর কিছু আছে? নাই। আচ্ছা, গেল। তাহলে খেয়াল করবা। আচ্ছা, এরপরে যাই। হ্যাঁ, আর তোমাদের যদি এটা শীত লাগে, অবশ্যই হচ্ছে সিএডএমির ফেসবুক পেজে গিয়ে একটা মেসেজ দিবা। সিএডএমির ফেসবুক পেজে অবশ্যই তোমরা ফলো দিয়ে রাখবা, লাইক দিয়ে রাখবা। যে কোনো সমস্যায় আমাকে জানাতে পারো, সিএডএমির অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে জানাতে পারো, বা ফেসবুক পেজে মেসেজ দিতে পারো। ঠিক আছে, ওকে। অবশ্যই ম্যানি চিলড্রেন, অনেক শিশুরা স্টার্ট মানে শুরু করে বুলিং শুরু করে, আদার্স অন্যদেরকে বুলিং শুরু করে। বলছে অনেক শিশুরা অন্যদেরকে বুলিং শুরু করে উইদাউট ব্যতীত, দ্য নলেজ জ্ঞান ব্যতীত, অফ দ্য কনসিকুয়েন্স, কনসিকুয়েন্স মানে পরিণতি বা পরিণামের জ্ঞান ব্যতীত তারা অন্য শিশুদেরকে কি করে, অন্যদেরকে তারা বুলিং করা শুরু করে। দেখো, বুলিং করলে এটার পরিণতি ভয়াবহ কি হইতে পারে এটা না জেনে দেখা যায় যে অনেক শিশুরা হচ্ছে অন্য শিশুদেরকে বুলিং করতেছে। এখানে সেই জিনিসটাই বলতেছে। দেখো, নট রিয়ালাইজিং, বুঝতে না পেরে, দ্যাট যে কি দেয়ার অ্যাকশন, তাদের কর্মকাণ্ড, এই যে তারা বুলিং করতে গিয়ে যে গালি দিচ্ছে বা মারধর করতেছে বা জিনিসপত্র নষ্ট করতেছে, এই যে কর্মকাণ্ডগুলো, দেয়ার অ্যাকশন, তাদের এই কর্মকাণ্ডগুলো মেবি হতে পারে হার্টফুল, কি হতে পারে, কষ্টদায়ক হতে পারে। দেখো, হার্টফুল এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, কষ্টদায়ক। হ্যাঁ, হার্ট এইটা হচ্ছে HART, হার্ট এটা হচ্ছে ভার্ব, হ্যাঁ, মানে কষ্ট দেওয়া। আবার এই হার্ট এটা কিন্তু আবার নাউনও, কষ্ট। আর হার্টফুল এটার অ্যাডভার্ব হচ্ছে হার্টফুল। এখানে জাস্ট একটা এলওয়াই যুক্ত করে দিলেই হবে, হার্টফুলি মানে কষ্টদায়ক ভাবে। ঠিক আছে কিনা? ডু নট হার্ট মি, আমাকে কষ্ট দিও না। ঠিক আছে কিনা? আচ্ছা, তাহলে এই হার্টটাকে আবার নাউন হিসেবে ব্যবহার করা যায়, মানে ইফ ইউ ক্যান ইউজ দ্যাট। আচ্ছা, তাহলে এখানে কি বলতেছে, যে না বুঝে যে দেয়ার অ্যাকশন, তাদের কর্মকাণ্ডগুলো মেবি হার্টফুল মানে কষ্টদায়ক হতে পারে। মানে বলতেছে অনেক শিশুরা অন্যদেরকে এই পরিণাম, বুলিং এর পরিণাম বা ভয়াবহতা না জেনেই হচ্ছে তারা বুলিং শুরু করে। হ্যাঁ, এটা বুঝতে না পেরে যে সে যে কাজগুলো করতেছে, সে যে গালি দিচ্ছে, অপমান করতেছে, বা কাউকে মোটা বলে ডাকতেছে, চিকন বলে ডাকতেছে, হ্যাঁ, বা কারোর হচ্ছে তার চেহারা নিয়ে কটু মন্তব্য করতেছে, এটা যে তাকে কষ্ট দিতে পারে, এটা সে না বুঝে এটা করতে পারে। ঠিক আছে, যেহেতু দ্য অ্যাকশন, কর্মকাণ্ডগুলো, অফেন প্রায় লিভ শব্দের অর্থ কি, ত্যাগ করা, রেখে দেওয়া। হ্যাঁ, যেহেতু দ্য অ্যাকশন মানে কর্মকাণ্ডগুলো, অফেন লিভ দেম তাদেরকে রেখে দেয়, উইথ দিয়ে আ ফিলিং মানে কি, অনুভূতি, অফ অথরিটি মানে কর্তৃত্ব, হ্যাঁ, কর্তৃত্বের একটা অনুভূতি রেখে দেয়, ওভার মানে উপরে, আদার্স অন্যদের উপরে। ধরো একজন আরেকজনকে বুলিং করতেছে, হ্যাঁ, বুলিং করতেছে এবং অন্যরাও মজা নিচ্ছে,
এবং যাকে বুলিং করতেছে সে হচ্ছে দেখা যাচ্ছে চুপসে যাচ্ছে, সে কথাবার্তা বলতে পারতেছে না, বা সে নিজের মধ্যে হচ্ছে এক ধরনের হীনমন্যতা কাজ করতেছে। তো যখন এইগুলো হচ্ছে, যে বুলিং করতেছে সে কিন্তু ভাবতেছে যে আমার অন্যদের উপর কর্তৃত্ব আছে, আমি চাইলেই যে কাউকে কষ্ট দিতে পারি, অপমানজনক ভাবে অপমান করতে পারি, অপমানজনক নামে তাকে ডাকতে পারি, ঠিক আছে কিনা, তাকে মারতে পারি, হ্যাঁ, তার জিনিসপত্র নষ্ট করি। সে মনে করতেছে যে আমার কর্তৃত্ব আছে অন্যদের উপরে। বুঝতে পারছো কিনা? সে মনে করে যে অন্যদের উপরে তার একটা পাওয়ার আছে এগুলো করার। হ্যাঁ, এটা এখানে বলতেছে যে অ্যাজ, যেহেতু দ্য অ্যাকশন অফেন লিভ দেম, এই কর্মকাণ্ডগুলো প্রায়ই তাদেরকে রেখে দিতে পারে একটা অনুভূতি দিয়ে, অফ অথরিটি ওভার আদার্স, অন্যদের উপরে কর্তৃত্বের একটা অনুভূতি দিয়ে তাদেরকে রেখে দিতে পারে। দেখো অনেক বড় সেন্টেন্স, আমরা একবার একটু অর্থ করি শুরু থেকে তারপরে বোঝাই। এখানে বলতেছে যে অনেক শিশুরা হচ্ছে অফ দ্য কনসিকুয়েন্স, পরিণতি বা পরিণামের জ্ঞান ব্যতীতই অন্যদেরকে বুলিং শুরু করে। হ্যাঁ, বুলিং শুরু করে এটা না বুঝতে পেরে যে তাদের কর্মকাণ্ডগুলো কষ্টদায়ক হতে পারে, এটা তাদের কর্মকাণ্ডগুলো অন্যদেরকে কষ্ট দিতে পারে। যেহেতু কর্মকাণ্ডগুলো মানে তাদের কর্মকাণ্ডগুলো অন্যদের উপরে কর্তৃত্বের একটা অনুভূতি, যেহেতু কর্মকাণ্ডগুলো অন্যদের উপরে কর্তৃত্বের একটা অনুভূতি দিয়ে তাদেরকে রেখে দিতে পারে। ঠিক আছে, এটা শাব্দিক অর্থ করলাম। মানে বিষয়টা হচ্ছে, যেহেতু তারা হচ্ছে বুলিং করতেছে, তার মানে কি, তারা ভাবতেছে যে তার অন্যদের উপরে পাওয়ার আছে, তার মানে তাকে একটা কর্তৃত্বের অনুভূতি হিসেবে এখানে অনুভূতি তার ভিতরে রেখে দিচ্ছে, এটা আর কি। ওকে, এই জিনিসটা এখানে বলতেছে। আচ্ছা যাই হোক, সহজ জিনিস সংক্ষেপে বোঝার চেষ্টা করো। এরপরে বলতেছে, দেখো পরের লাইনগুলো বুঝতে হবে। দেখো এখানে বলতেছে অন দি আদার হ্যান্ড, অন্যদিকে, হ্যাঁ কানেক্টর কিন্তু এটা, অন্যদিকে ম্যানি চিলড্রেন, অনেক শিশুরা, সাফার ফ্রম, এই যে আগে বলেছে সাফার ফ্রম, ভোগা, সাফার ফ্রম মানে কি ভোগা, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অনেক শিশু ভোগে, এক্সটার্নাল মানে বাইরের, এক্সটার্নাল মানে কি বাইরের, ইন্টারনাল মানে কি ভিতরের, হ্যাঁ ইন্টারনাল ডিজিজ মানে ভিতরের রোগ, আর এক্সটার্নাল মানে কি বাইরের। আচ্ছা, ট্রমা শব্দের অর্থ হচ্ছে মানসিক আঘাত। বলতেছে অন্যদিকে অনেক শিশুরা মানসিক আঘাত, বাইরের মানসিক আঘাতে ভোগে, উইদিন মধ্যে দেয়ার, তাদের পার্সোনাল মানে ব্যক্তিগত, লাইফস মানে জীবন, তাদের ব্যক্তিগত জীবনে বাইরের ট্রমা, বাইরের মানসিক আঘাতে ভোগে। বলতেছে কি, অনেক শিশুরা হচ্ছে বাইরের, তাদের পার্সোনাল লাইফে, ব্যক্তিগত জীবনে বাইরের অনেক মানসিক আঘাতে ভোগে। ঠিক আছে, মানে বিষয়টা কেমন, ধরো হচ্ছে একটা শিশু, সে তার পরিবারে তাকে সবসময় অবহেলা করা হয়, তাকে অপমান করা হয়, হ্যাঁ তাকে মারধর করা হয়। তার মানে কি হলো, সে তার ব্যক্তিগত জীবনে কিসের শিকার হচ্ছে, সে তার ব্যক্তিগত জীবনে কিন্তু এটা বাইরের একটা মানসিক আঘাতের সে শিকার হচ্ছে, তাই না? এই জিনিসটা এখানে বলতেছে। দেখো এবার দেখো বলছে অ্যান্ড টেন্ড টু, প্রবণতা দেখায়, এই যে শিশু বাইরের এরকম আঘাতের শিকার হচ্ছে সে প্রবণতা দেখায় নর্মালাইজ, ইজ নর্মাল মানে কি, নর্মাল মানে হচ্ছে কি স্বাভাবিক, রাইট, নর্মাল মানে কি স্বাভাবিক, এটার সাথে আইস যুক্ত করে দাও, এটা হয়ে যাবে ভার্ব। হ্যাঁ, নর্মালাইজ মানে কি করা বলতো, স্বাভাবিকরণ করা, নরমাল করা। ঠিক আছে, টেন টু প্রবণতা দেখায় নরমালাইজ, স্বাভাবিকরণ করতে প্রবণতা দেখায়। কি স্বাভাবিকরণ করতে, ক্রুড মানে হচ্ছে রূঢ় মানে খারাপ, কর্কশ, রূঢ় বিহেভিয়ার আচরণ, রূঢ় আচরণ, হ্যাঁ স্বাভাবিকরণ করতে প্রবণতা দেখায় উইদিন দেমসেলফ, নিজেদের মধ্যে। ঠিক আছে, নিজেদের মধ্যে স্বাভাবিকরণ করতে দেখায়। যেহেতু দেখো বিষয়টা হচ্ছে, যেহেতু সে তার পরিবার অপমানের শিকার হচ্ছে, মারধরের শিকার হচ্ছে, অবহেলার শিকার হচ্ছে, সে মনে করে যে এই যে খারাপ আচরণ করা, এটা হচ্ছে একটা নর্মাল ব্যাপার, এটা একটা, কারণ সে তার পার্সোনাল লাইফ এটা শিকার হচ্ছে, সো এটাকে সে নর্মাল মনে করে, এবং এটাকে নর্মাল মনে করে সেও হচ্ছে অন্যদের সাথে খারাপ আচরণ করে, অন্যদেরকে অপমান করে, অন্যদেরকে গালি দেয়। ঠিক আছে কিনা, এখানে সেটাই বলতেছে। ওকে, দেখো এখানে আরো বলতেছে এক্সার্টিং, এক্সার্ট এটা ভার্ব, হ্যাঁ এক্সার্ট এটা হচ্ছে ভার্ব, এক্সার্ট শব্দের অর্থ হচ্ছে প্রয়োগ করা, এক্সার্টিং প্রয়োগ করে দেয়ার তাদের, পেন্ট আপ, দেখো পেন্ট আপ ফ্রেজ, পেন্ট আপ শব্দের অর্থ হচ্ছে জমে থাকা, ফ্রাস্ট্রেশন মানে হতাশা, জমে থাকা হতাশা প্রয়োগ করে অন দি আদার চিলড্রেন, অন্য শিশুদের উপরে, তার ভিতরে যে জমে থাকা ক্ষোভ আছে, তার ভিতরে যে জমে থাকা হতাশা আছে, এগুলো সে অন্যদের উপরে প্রয়োগ করে সে কি করে, বুলিং করে। ঠিক আছে, বা হচ্ছে তোমার এই যে রূঢ় আচরণটা হচ্ছে নিজেদের মধ্যে কি করে, নরমাল করে।
বুঝতে পারছো কিনা? সে যে মনে করো যে পরিবার এগুলো শিকার হওয়ার ফলে কি করে, সে মনে করে সে এগুলোকে নর্মাল করে, হ্যাঁ এগুলো তো নর্মাল জিনিস, আমি এটা শিকার হচ্ছি, সো আমি নর্মাল মনে করে সেও দেখা যাবে যে তার সাথে ঘটে যাওয়া জিনিসগুলো অন্যদের উপরে প্রয়োগ করতেছে, মানে নর্মাল মনে করে প্রয়োগ করতেছে, কারণ সে এটা শিকার হচ্ছে, তার মানে কি সেও যদি অন্যদেরকে করে তাহলে এটাও নর্মাল, এটা সে মনে করে আর কি। বুঝতে পেরেছো? তাহলে আমরা একবারে একটু অর্থ করি বড় সেন্টেন্স। এখানে বলতেছে যে কই সেন্টেন্স শুরু হয়েছে কি, অন্যদিকে অনেক শিশু হচ্ছে বাইরের মানসিক আঘাতের তাদের পার্সোনাল লাইফে, ব্যক্তিগত জীবনে বাইরের মানসিক আঘাতের শিকার হয়, এবং নিজেদের মধ্যে রূঢ় আচরণ নরমাল করতে প্রবণতা দেখায়, অন্য শিশুদের উপরে তাদের জমে থাকা ক্ষোভ বা হতাশা প্রয়োগ করে। ঠিক আছে, বুঝতে পেরেছো আশা করি? না বুঝতে পারলে জিজ্ঞেস করবো। হ্যাঁ আচ্ছা, দেখো এবার বলতেছে, এই যে ফ্লিপিং দ্য কয়েন টুয়ার্ডস অ্যানাদার পার্সপেক্টিভ। ফ্লিপিং দ্য কয়েন, এটা শাব্দিক অর্থে কেন হবে না, এটা হচ্ছে একটা ফ্রেজ। দেখো ফ্লিপ শব্দের অর্থ উল্টানো, দ্য কয়েন মানে যে কয়েন আছে না, টাকা কয়েন, কয়েনটাকে উল্টিয়ে, টুয়ার্ডস মানে দিকে, অ্যানাদার অন্য, পার্সপেক্টিভ মানে দৃষ্টিকোণ, হ্যাঁ কয়েনটাকে অন্য দৃষ্টিকোণের দিকে উল্টায়। এটা দ্বারা আসলে কি বোঝায়, এই পুরোটার অর্থ হবে তোমার ফ্লিপিং দ্য কয়েন টুয়ার্ডস অ্যানাদার পার্সপেক্টিভ, এটার অর্থ হবে অন্য দৃষ্টিকোণ থেকে দেখলে, এরকম অর্থ হবে অন্য দৃষ্টিকোণ থেকে দেখলে। তাহলে হবে কি, অন্য দৃষ্টিকোণ থেকে দেখলে ম্যানি বুলিস, অনেক বুলিরা মানে যারা বুলি করে, অন্যদেরকে বুলিং করে, হ্যাঁ অনেক বুলিরা হ্যাভ অফেন মানে প্রায় বিন হয়েছে, ভিকটিমস মানে ভুক্তভোগী, দেমসেলফ নিজেরাই। বলছে অনেক বুলিরা, বলছে অন্য দৃষ্টিকোণ থেকে দেখলে হ্যাঁ অনেক বুলিরা নিজেরাই কি ভুক্তভোগী হয়েছে, মানে যারা মনে করো অন্যদেরকে বুলিং করতেছে, তো দেখা যাবে যে তারাও এক সময় বুলিং এর শিকার হয়েছে, এই জিনিসটা এখানে বলতেছে। সে বুলিং এর শিকার হয়েছে, মানসিকভাবে ভেঙে পড়েছে, পরে সে প্রতিশোধ নেওয়ার জন্য দেখা যায় যে এখন সেও বুলিং করা শুরু করে দিছে, এরকম একটা ব্যাপার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এইখানে তোমাদের দেখানোর মতো কিছু আছে, কোনো শব্দ ভেঙে দেখানোর মতো, হার্টফুল তো দেখাই দিছি। আচ্ছা, এক্সটার্নাল, পার্সোনাল, নরমালাইজেশন, এটা নাউন হচ্ছে নরমালাইজেশন, হ্যাঁ এই লাইজেশন না, এই এস এর পরে একটা এ, তারপর নরমালাইজেশন। আচ্ছা, ক্রুড, এটা তো বললাম, ক্রুড হচ্ছে তোমার ক্রুড বিহেভিয়ার। আচ্ছা, রূঢ় আচরণ অ্যাডভার্ব, ক্রুড এখানে অ্যাডভার্ব, বিহেভিয়ার এখানে অ্যাডজেক্টিভ। আচ্ছা, তারপর হচ্ছে পার্সপেক্টিভ, ভিকটিমস দেমসেলফস, রাইট, ওকে, নাথিং, এখানে কিছুই নাই। এখানে এবার হচ্ছে আমরা পরে চলে যাই। দেখো কি বলছে, আচ্ছা আর কয়টা আছে আমাদের, আর বেশি নাই। দেখো এখানে বলতেছে যে তোমার মোস্টলি, অধিকাংশ ক্ষেত্রে, বুলিস মানে বুলিরা গো অন শব্দের অর্থ কি, অনেক অর্থ আছে। গো অন মানে চালিয়ে যাওয়া, হ্যাঁ ধরো কেউ একজন কথা বলতে আমি তাকে মাঝখানে থামিয়ে দিলাম যে একটু থামো, এরপর আমি বললাম গো অন টু টেল ইউর স্টোরি, তোমার গল্প বলা চালিয়ে যাও, ঠিক আছে। গো অন মানে চালিয়ে যাবো, সো অনেক, মোস্ট অধিকাংশ ক্ষেত্রে, বুলিস মানে বুলিরা গো অন কি চালিয়ে যায়, গো অন চালিয়ে যায়, টু সাফার হ্যাঁ ভোগাটা চালিয়ে যায়, মানে এখানে অর্থ হবে ভুগতে থাকে, এরকম অর্থ হবে। হ্যাঁ চালিয়ে যায় মানে কি, তারা এই মানে বলতেছে ভোগা চালিয়ে যায় মানে কি, তারা ভুগতে থাকে, দিনের পর দিন ভুগতে থাকে, রাইট। তাহলে অধিকাংশ ক্ষেত্রে বুলিরা গো অন টু সাফার মানে ভুগতে থাকে, হ্যাঁ। নেগেটিভ মানে নেতিবাচক, ইম্প্যাক্টস মানে প্রভাব, নেতিবাচক প্রভাবে ভুগতে থাকে। ফার্দার ডাউন দ্য লাইন, ইজ ডাউন দ্য লাইন এর ইডিয়াম, হ্যাঁ ডাউন দ্য লাইন, এটার অর্থ হচ্ছে ইন দ্য ফিউচার, ভবিষ্যতে। ডাউন দ্য লাইন মানে কি, ভবিষ্যতে। যা আমি বললাম you will suffer a lot down the line, তুই ভবিষ্যতে অনেক কষ্ট ভোগ করবে, ঠিক আছে। but you will be a successful businessman down the line, তুমি ভবিষ্যতে অনেক বড় বিজনেসম্যান হবে, ঠিক আছে, মানে সফল বিজনেসম্যান হবে আর কি। তাহলে এখানে আমরা অর্থটা করি যে অধিকাংশ ক্ষেত্রে বুলিরা হচ্ছে ভবিষ্যতে নেতিবাচক প্রভাব ভুগতে থাকে, মানে যারা বুলি করতেছে, হ্যাঁ যারা বুলিং করতেছে অন্যদেরকে, তারাও দেখা যাবে যে ভবিষ্যতে তা হচ্ছে নেতিবাচক প্রভাবের শিকার হচ্ছে। হ্যাঁ সেটা কি হবে দেখো এখানে বলতেছে এখানে যে ইস্যুস, সমস্যা, ইন রিলেশনশিপ, সম্পর্কগুলোতে সমস্যা, উইথ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, পরিবার এবং বন্ধু, বলতেছে পরিবার এবং বন্ধুদের সাথে সম্পর্কে সমস্যা। তারপর কি,
তারপর কি ডিফিকাল্টি, দেখো পরিবার এবং বন্ধুদের সাথে সমস্যা। দেখো সে যেহেতু মনে করো সারা জীবন বুলিং করে আসতেছে, হ্যাঁ সে এটাতে অভ্যস্ত হয়ে গেছে, তো দেখা যাবে যে সে পরিবার এবং বন্ধুদের ডোমিনেট করার চেষ্টা করবে, সে তাদের সাথে খারাপ আচরণ করতেছে। খারাপ আচরণ করলে যেটা হবে, বন্ধুরা থাকবে না, পরিবারের ভিতরে সবসময় একটা ঝগড়া বিশৃঙ্খলা চলতেই থাকবে, অশান্তি বিরাজ করবে। তো এই যে একটা নেগেটিভ একটা ইম্প্যাক্ট কিন্তু তার জীবনে থেকে যাচ্ছে ভবিষ্যতে, এটাই বলতেছে এখানে। যেহেতু মনে করো সে তো অভ্যস্ত, সে যখন বিয়ে শাদী করবে, পরিবার হবে, তখনও সেখানে ডোমিনেট করার চেষ্টা করবে, ফলে ওখানে ঝগড়াঝাটি বিভিন্ন সমস্যা তৈরি হবে। তাই এখানে এটাই বলছে যে বন্ধু এবং পরিবারের সাথে সম্পর্কে সমস্যা। তারপর কি ডিফিকাল্টি মানে সমস্যা, কোপিং উইথ মানে কি তাল মিলিয়ে চলা, cope with মানে তাল মিলিয়ে চলা, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন coping with, তাল মিলিয়ে সমস্যা, coping with তাল মিলিয়ে চলতে, varying দেখো vary মানে ভিন্ন, ইটস আ ভার্ব, vary এটা কি ভিন্ন হওয়া, ভ্যারি মানে কি ভিন্ন হয়, এটা ভার্ব। হ্যাঁ এটা নাউন হচ্ছে, এটা সরি নাউন না, তোমার হচ্ছে এটার কি বলে, কি জানি বলতে গেলাম, এটা নাউন হচ্ছে ভ্যারিয়েশন, এটা হচ্ছে নাউন। হ্যাঁ ভ্যারিয়েশন। আচ্ছা এটার অ্যাডজেক্টিভ কি, অ্যাডজেক্টিভ হচ্ছে ভ্যারিয়াস, VARIOUS, ভ্যারিয়াস হচ্ছে অ্যাডজেক্টিভ। এটা অ্যাডজেক্টিভ আরেকটা হতে পারে, সেটা হচ্ছে ভ্যারিড। কি হতে পারে, ভ্যারিড হতে পারে, বিভিন্ন। হ্যাঁ ভ্যারিড, ভ্যারিয়াস রিজনস, ভ্যারিড রিজনস। আচ্ছা এরপরে তোমার ভ্যারিয়াস, রাইট? তাহলে এটা অ্যাডভার্ব হতে পারে ভ্যারিয়াসলি, মানে বিভিন্ন ভাবে। হ্যাঁ হি ট্রাইড টু কনভিন্স মি ভ্যারিয়াসলি, সে আমাকে বিভিন্ন ভাবে বোঝানোর চেষ্টা করেছিল। ওকে ইউ ক্যান ইউজ দিস ওয়ার্ড ইন ইউর সেন্টেন্স। ওকে যাই হোক, এখন বলছে ডিফিকাল্টি সমস্যা, কোপিং উইথ, ভ্যারিং মানে বিভিন্ন, হ্যাঁ ভ্যারিং বিভিন্ন, ওয়ার্ক মানে কাজ, এনভায়রনমেন্ট হচ্ছে পরিবেশ, বিভিন্ন কাজের পরিবেশের সাথে তাল মিলিয়ে চলতে সমস্যা। সে যখন মনে করো যে প্রফেশনাল লাইফে যাবে, ওয়ার্ক প্লেসে যাবে, হ্যাঁ কাজের পরিবেশে যাবে, তখন দেখা যাবে সে হচ্ছে তার কলিগদের সাথে, তার সহকর্মীদের সাথে খারাপ আচরণ করতেছে, বা বস তাকে যেটা বলতেছে, হ্যাঁ সে সেটা মেনে নিতে পারতেছে না, সহ্য করতে পারতেছে না, কারণ সে তো এতদিন কর্তৃত্ব খাটায় আসছে, বুলিং করে আসছে। তো তাকে যখন অফিসে বস তাকে জোর গলায় কিছু বলতেছে, সেটা সহ্য করতে পারতেছে না, ফলে দেখা যাবে চাকরি নিয়ে টানাটানি হয়ে যাচ্ছে। হ্যাঁ কলিগদের সাথে খারাপ আচরণ করার ফলে তার হচ্ছে কর্ম পরিবেশে কোনো শান্তি নাই, বা সে হচ্ছে কি মানায় চলতে পারতেছে না। হ্যাঁ তো এটাই বলতেছে ডিফিকাল্টি কোপিং উইথ ভ্যারিং ওয়ার্ক এনভায়রনমেন্টস, হ্যাঁ যে বিভিন্ন কর্ম পরিবেশের সাথে তাল মিলিয়ে চলতে সমস্যা। হ্যাঁ এই যে এই নেগেটিভ ইম্প্যাক্ট তার পরিবর্তী ভবিষ্যতে থাকতে পারে। তারপর এংজাইটি ডিসঅর্ডার, এংজাইটি মানে হচ্ছে উদ্বেগ, দুশ্চিন্তা, ডিসঅর্ডার শব্দের অর্থ হচ্ছে ব্যাধি, ইটস আ নাউন। হ্যাঁ ব্যাধি মানে দুশ্চিন্তা জনিত যে ব্যাধিটা হয়, উদ্বেগ জনিত যে ব্যাধিটা আমাদের ভিতরে তৈরি হয়। মনে করো সে যখন তার এরকম নানা সমস্যা তৈরি হবে কর্মক্ষেত্রে, তারপর পরিবারে, বন্ধুদের সাথে, তখন সে একটা মানসিক মানে দুশ্চিন্তার ভিতরে থাকবে, এবং এটা এক সময় ব্যাধিতে রূপান্তরিত হবে। ঠিক আছে কিনা? অনেক সময় দেখা যাবে যার মেন্টাল সমস্যাও তৈরি হতে পারে। আচ্ছা এবং কি ম্যানি মোর, হ্যাঁ ম্যানি অনেক, মোর আরো অনেক প্রবলেমস মানে সমস্যা মে অ্যারাইজ, অ্যারাইজ শব্দের অর্থ কি, অ্যারাইজ শব্দের অর্থ হচ্ছে দেখা দেওয়া, আবির্ভূত হওয়া। হ্যাঁ আরো অনেক সমস্যা দেখা দিতে পারে, আবির্ভূত হতে পারে, অ্যাজ যেহেতু, অ্যাজ যখন, তারা, ট্রানজিশন এখানে কিন্তু এটা কিন্তু এখানে ভার্ব। হ্যাঁ ট্রানজিশন নাউন ভার্ব সব সেম, ট্রানজিশন এটা নাউন, আবার এটা ভার্ব। তো যখন মানে রূপান্তরিত হয়, পরিবর্তিত হয়, হ্যাঁ যখন তারা পরিবর্তিত হয় ইনটু অ্যাডাল্টহুড, প্রাপ্ত বয়স্কতায়, যখন তারা বড় হয়, যখন তারা প্রাপ্ত বয়স্কতায় হচ্ছে পরিবর্তিত হয়, তখন আরো অনেক সমস্যা দেখা দিতে পারে। ছোটবেলায় বুলিং করে আসতেছে, তো যখন প্রাপ্তবয়স্ক হবে তখন দেখা যাবে যে নানা সমস্যা তৈরি হচ্ছে। এই জিনিসটা প্রত্যেকটাই উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছি। এবার একটু আমরা একবারে অর্থ করি। অনেক বড় একটা সেন্টেন্স, রাইট? অনেক বড় সেন্টেন্স। দেখো ঠান্ডা লাগতেছে। দেখো কি বলতেছে যে মোস্টলি অধিকাংশ ক্ষেত্রে বুলিরা গো অন টু সাফার নেগেটিভ ইম্প্যাক্ট। বুলিরা হচ্ছে তোমার ভবিষ্যতে হচ্ছে নেতিবাচক প্রভাব শিকার হতে থাকে বা ভুগতে থাকে। আচ্ছা যেমন হচ্ছে কি তোমার এখানে বন্ধু এবং পরিবারের সাথে সম্পর্কে সমস্যা, হ্যাঁ কর্মপরিবেশ, বিভিন্ন কর্মপরিবেশের সাথে তাল মিলিয়ে চলতে সমস্যা, হ্যাঁ দুশ্চিন্তা জনিত বা উদ্বেগ জনিত হচ্ছে তোমার ব্যাধি, এবং আরো অনেক সমস্যা দেখা দিতে পারে যখন তারা প্রাপ্তবয়স্কতায় পরিবর্তিত হয়। আচ্ছা এর ব্যবস্থা দ্য ভিকটিমস মানে ভিকটিমস এর ভুক্তভোগীরা বা যারা শিকার হয়েছে বুলিং এর, বলছে দ্য ভিকটিমস ভুক্তভোগীরা অফ বুলিং এর ভুক্তভোগীরা অন দি আদার হ্যান্ড অন্যদিকে গ্রো আপ বড় হয়। হ্যাঁ গ্রো আপ মানে কি বড় হওয়া।
আবার গ্রো আপ, এ দেখো গ্রোন আপ আছে না, গ্রোন আপ শব্দ এটাই, গ্রোন আপ WN, গ্রোন, কি লিখলাম, GROWN, গ্রোন আপ, এটা কিন্তু নাউন। গ্রোন আপ শব্দের অর্থ কি বলতো, প্রাপ্তবয়স্ক। ইউ আর এ গ্রোন আপ নাও ম্যান, তুমি তো এখন প্রাপ্তবয়স্ক হয়ে গেছো, রাইট? তাহলে গ্রোন আপ এটা কিন্তু একটা নাউন, প্রাপ্তবয়স্ক। আর গ্রো আপ এটা কিন্তু ভার্ব, হ্যাঁ, গ্রো আপ মানে বড় হওয়া, প্রিপোজিশন অ্যাপ্রোপ্রিয়েট। তো বলতেছে যে অন্যদিকে বুলিং এর ভুক্তভোগীরা গ্রো আপ বড় হয় উইথ নিয়ে, কি নিয়ে বড় হয়, সিরিয়াস মারাত্মক, মেন্টাল মানে কি মানসিক, হেলথ মানে কি স্বাস্থ্য, ইস্যুস সমস্যা, মারাত্মক স্বাস্থ্য সমস্যা নিয়ে বড় হয়। হ্যাঁ, মারাত্মক স্বাস্থ্য, যেহেতু সারা জীবন বুলিং এর শিকার হচ্ছে, তো দেখা যাবে সে বড় হচ্ছে একটা মানসিক সমস্যার মধ্য দিয়ে। হ্যাঁ, এই যে এখানে বলছি ইনক্লুডিং যেমন কি তোমার ডিপ্রেশন, হ্যাঁ, ডিপ্রেশন হতাশা, হ্যাঁ, সে হতাশা কাজ করবে, যেহেতু তার সাথে তাকে অপমান করা হচ্ছে, তাকে গালি দেওয়া হচ্ছে, সে দেখা যাবে যে একটা ডিপ্রেশনের মধ্যে দিয়েছে। ধরো কেউ একজন ক্লাসে মোটা, তাকে সবাই মনে করে যে মোটা মোটা বলে ডাকে, বা কারোর চেহারা একটু খারাপ বলে তার সাথে কেউ মিশে না, তাকে হচ্ছে কুৎসিত ভাবে তাকে গালি দেয়, বা তাকে হচ্ছে এক ঘরে করে রাখে, ফলে দেখা যাবে যে তার ভিতরে একটা হতাশা কাজ করতেছে। এটা হচ্ছে এংজাইটি, দুশ্চিন্তা, সেটা দুশ্চিন্তার ভিতরে থাকে, আমি এত মোটা, সবাই আমাকে খারাপ বলে, মোটা হওয়া কি খারাপ, হ্যাঁ, আমি তাহলে কি হবে, সমাজে মুখ দেখাতে পারবে না, সে দেখা যায় সারাদিন ঘরের ভিতরেই পড়ে থাকে, বন্ধুদের সাথে আড্ডায় যায় না, ঠিক আছে কিনা, সমাজে বা পরিবারে সে বাইরে বের হয় না, এরকম একটা ব্যাপার, দুশ্চিন্তার মধ্যে থাকে। ইনফেরিয়রিটি কমপ্লেক্স, ইনফেরিয়রিটি মানে কি, ইনফেরিয়রিটি শব্দের অর্থ হচ্ছে কি বলতো, হীনমন্যতা। হীনমন্যতা মানে নিজেকে ছোট মনে করা, হীন মনে করা, নিচু মনে করা। তাহলে কমপ্লেক্স শব্দের অর্থ জটিলতা, তাহলে ইনফেরিয়রিটি কমপ্লেক্স শব্দ অর্থ হীনমন্যতা জনিত জটিলতা, তার ভিতরে এরকম হীনমন্যতা কাজ করে, সে নিজেকে অনেক ছোট মনে করে, সে মনে করে যে সে অন্যরা যেভাবে স্বাভাবিক লাইফ লিড করতেছে সেটা সে করতে পারবে না, বা সে স্বাভাবিকভাবে মানুষের সাথে চলতে পারবে না, কথা বলতে পারবে না, দেখা যাবে কথা বলতে গেলে বিভিন্ন কাজকর্ম করতে গেলে নিজেকে ছোট মনে করে, ফলে কাজগুলো সে সঠিকভাবে করতে পারতেছে না, তার ভিতরে কোনো কনফিডেন্স নাই, ঠিক আছে। এবার হচ্ছে কি ইটিং ডিসঅর্ডারস, দেখো ইটিং মানে খাওয়া, ডিসঅর্ডার মানে কি ব্যাধি, রাইট? তাহলে খাদ্য অভ্যাসজনিত মানসিক সমস্যা, মানে ধরো কেউ মোটা, ফলে সে খাবার খাওয়ার ক্ষেত্রে তার ভিতরে একটা মানসিক সমস্যা বা ব্যাধির সৃষ্টি হয়, সে মনে করে যে বেশি খাইলে যদি আবার মোটা হয়ে যায়, সে বারবার ওজন মাপে, ঠিক আছে কিনা, এবং হচ্ছে সে দেখা যাবে যে মোটা কমানোর জন্য না দিনের পর দিন না খেয়ে থাকে, ফলে দেখা যায় বিভিন্ন ধরনের নানা সমস্যা, রোগ ব্যাধি তার শরীরে বাসা বাঁধতেছে। এখানে সেটাই বলতেছে, ইটিং ডিসঅর্ডারস মানে খাদ্য অভ্যাসজনিত মানসিক যে ব্যাধি, এই ব্যাধিটা, হ্যাঁ, এই ব্যাধিটা। তারপর হচ্ছে কি লোনলিনেস মানে একাকিত্ব, সে সবসময় একাকী থাকে, কারোর সাথে মিশতে যায় না, কারণ মানুষের সাথে মিশতে গেলেই সে বুলিং এর শিকার হয়, ঠিক আছে, বুলিং এর শিকার হয়। তো এই জিনিসটা এখানে বলতেছে, আমরা একবারে একটু অর্থ করি। এখানে বলতেছে যে বুলিং এর ভুক্তভোগীরা অন্যদিকে তোমার মারাত্মক মানসিক সমস্যা নিয়ে বড় হয়, যেমন হতাশা, দুশ্চিন্তা, তারপর হীনমন্যতা জনিত জটিলতা, খাদ্যাভ্যাস জনিত মানসিক হচ্ছে ব্যাধি এবং একাকিত্ব, ঠিক আছে, বুঝতে পেরেছো? আচ্ছা, এখন এইখানে একটা জিনিস তোমাদেরকে বোঝাই, সেটা হচ্ছে যে এই যে ইনফেরিয়রিটি, দেখো ইনফেরিয়রিটি এটা হচ্ছে নাউন, হ্যাঁ, হীনমন্যতা, তাহলে এটার অ্যাডভার্ব কি, এটার অ্যাডভার্ব কি, এটার অ্যাডভার্ব বলতেছে, এটার অ্যাডজেক্টিভ হচ্ছে ইনফেরিয়র, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ মানে হীন, ইনফেরিয়র। আমি বললাম ইনফেরিয়র পরে নাম্বার 2 আসে, আমি বললাম ইউ আর ইনফেরিয়র টু মি, তুমি আমার থেকেও নিচু, হীন, এরকম। আচ্ছা, আর ইনফেরিয়রলি এলওয়াই যুক্ত করে দিলে তখন হয়ে যাবে এটা অ্যাডভার্ব, ইনফেরিয়রলি। আচ্ছা, ইনফেরিয়রলি তখন এটার অর্থ আবার একটু চেঞ্জ হয়ে যাবে, তখন অর্থ হবে যে কি বলে, সামান্যভাবে, হ্যাঁ, বা হচ্ছে খারাপ ভাবে, ইনফেরিয়রলি। যেমন বললাম দিস প্রোডাক্ট হ্যাজ বিন প্রডিউসড ইনফেরিয়রলি, এই প্রোডাক্টটা হচ্ছে নিম্নমানের ভাবে তৈরি করা হয়েছে। সো ইনফেরিয়রলি শব্দের অর্থ হচ্ছে নিম্নমানের ভাবে, এরকম অর্থ। এখন অ্যাডভার্ব হবে তখন অর্থটা এরকম হবে, নিম্নমানের ভাবে আর কি। আর ইনফেরিয়র মানে হীন, নিচু, ইনফেরিয়রিটি হীনমন্যতা, নিজেকে ছোট মনে করা, ঠিক আছে, ওকে। আচ্ছা, এখানে আর কিছু আছে নাই? আচ্ছা, এরপরে লোনলিনেস আছে, দেখো লোনলিনেস, লোনলি এটা হচ্ছে কি বলো, লোনলি শব্দের অর্থ হচ্ছে একাকী, লোনলি শব্দের অর্থ কি, একাকী। আচ্ছা, তাহলে লোনলি একাকী এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটার অ্যাডভার্ব হচ্ছে লোনলিলি, এই যে এরকম লোন
লোনলিলি এটা হচ্ছে অ্যাডভার্ব, মানে একাকী ভাবে। আমি বললাম হি ওয়াকড along the roads lonely, সে একাকী ভাবে রাস্তা জুড়ে হেঁটে গিয়েছিল, মানে রাস্তায় হেঁটে গিয়েছিল একাকী ভাবে। আচ্ছা, এখন লোনলিনেস এটা হচ্ছে তোমার এই যে লোনলি যেটা, এটা নাউন, লোনলিনেস মানে একাকিত্ব, ঠিক আছে? ওকে, এগুলো খেয়াল করবা। আচ্ছা, এরপর বলছে মোর ওভার, অধিকন্তু বা এছাড়া, বিসাইডস কি, বুলিড চিলড্রেন মানে ভুক্তভোগী শিশুরা, মানে যাদেরকে বুলিং করা হচ্ছে, বুলিড চিলড্রেন মানে ভুক্তভোগী শিশুরা, মে অলসো রিসোর্ট টু, দেখো রিসোর্ট টু এটা কিন্তু একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। রিসোর্ট টু শব্দের অর্থ হচ্ছে আশ্রয় নেওয়া, শাব্দিক অর্থ বলতেছি। রিসোর্ট টু শব্দের অর্থ হচ্ছে কোনো কিছুর আশ্রয় নেওয়া। যেমন বললাম হি রিসোর্টেড টু থেফট, সে চুরির আশ্রয় নিয়েছিল, বিকজ অফ পভার্টি, দারিদ্র্যর কারণে, ঠিক আছে, বা দরিদ্রতার কারণে, হয় দারিদ্র অথবা দরিদ্রতা, যে কোনো একটা শব্দ ইউজ করতে হবে। দারিদ্রতা শব্দটা ভুল, ঠিক আছে? ওকে, তাহলে এখানে এছাড়া বুলিড চিলড্রেন মানে বুলির শিকার হওয়া শিশুরা, ভুক্তভোগী শিশুরা, তোমার মে অলসো মানে আরো, রিসোর্ট টু মানে আশ্রয় নিতে পারে, বিকামিং, এই দেখো এখানে তোমরা জানো টু এর পরে কি হয়, ভার্ব এক নাও ফর্ম। হ্যাঁ, টু এর পরে যখন ভার্ব এক নাও ফর্ম হয় তখন সেটা ইনফিনিটিভ, মানে ইনফিনিটিভের টু এর পরে V1 হয়, বাট প্রিপোজিশনের টু এর পরে কিন্তু ভার্বের সাথে আইন যুক্ত হয়। সো আমি তোমাদের বলেছিলাম ওই টু গুলো কোনগুলো, মানে কোন টুটা তুমি চিনবা কি করে যে কোনটা প্রিপোজিশনের টু, কোনটা ইনফিনিটিভ টু। তোমাদেরকে বলেছি কিছু কিছু শব্দ রয়েছে, যে সকল অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে যে সকল শব্দের সাথে টু বসে, কি বসে, টু বসে, সেটা হচ্ছে প্রিপোজিশনের টু, এবং সেটার পরে অবশ্যই ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। যেমন কমিটেড টু, হ্যাঁ, উইথ এ ভিউ টু, যেমন হচ্ছে হি ইজ কমিটেড টু গেটিং A+ ইন দি ACC এক্সাম, ঠিক আছে কিনা, প্রতিশ্রুতিবদ্ধ সে ACC পরীক্ষায় প্লাস পেতে, এরকম। তো এখানে দেখো রিসোর্ট টু এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হয়, এই টু তো একটা প্রিপোজিশন, এর জন্য এখানে বিকামিং হয়েছে, ভার্বের সাথে আইন যুক্ত হয়েছে। সো কি, মোরওভার এছাড়া তোমার বুলিং এর শিকার হওয়া শিশুরা মে অলসো রিসোর্ট টু মানে আশ্রয় নিতে পারে, বিকামিং হওয়ার, বুলিশ, এই যে বুলিশ হওয়ার, হ্যাঁ, বুলি হওয়ার দেমসেলফ নিজেরাই, বলতেছে যে বুলের শিকার যারা হচ্ছে, বুলিং এর যারা শিকার হচ্ছে, বুলিং এর ভুক্তভোগী শিশুরা, বুলিং এর ভুক্তভোগী শিশুরা, বুলিং এর ভুক্তভোগী শিশুরা নিজেরাই হচ্ছে তোমার বুলির আশ্রয় নিতে পারে, বুলি হওয়ার আশ্রয় নিতে পারে। মনে করো যে সকল শিশুরা বুলিং এর শিকার হচ্ছে, এরা একসময় দেখা যাবে যে নিজেরাই আবার বুলি হয়ে যাচ্ছে, মানে অন্যদেরকে বুলি করতেছে। এখানে এটাই বলতেছে, মানে নিজে বুলিং এর শিকার হতে অন্য সময় একটা সময় পরে গিয়ে দেখা যাচ্ছে সে নিজেও বুলি করতেছে। ওকে, আচ্ছা, এরপর বলতেছে কিপিং রেখে, দ্য সাইকেল মানে চক্র, হ্যাঁ, চক্রটি রেখে, গোয়িং, কিপিং দ্য সাইকেল রেখে, দ্য গোয়িং মানে চলতে থাকা, মানে চক্রটিকে চলতে থাকা রেখে সে হচ্ছে নিজেরাই বুলি হতে পারে, ঠিক আছে? এই জিনিসটা এখানে বলতেছে। আচ্ছা, দেখো বিষয়টা হচ্ছে, মনে করো একটা শিশু একটা সময় বুলিং এর শিকার হয়েছে সারা জীবন, এবং সে যখন বড় হলো তখন দেখা যাচ্ছে সে নিজেও বুলিং করা শুরু করলো। তার মানে কি, এই যে বুলিং এর চক্রটা কিন্তু চলতেই থাকতেছে। এটা ভার্সিটিতে হয়। দেখো আমরা যখন ছাত্রলীগের টাইমে, শেখ হাসিনার টাইমে যখন হলে ছিলাম গণরুমে, তখন হচ্ছে বড় ভাইরা আমাদের গেস্ট রুম নিত, গেস্ট রুমে এসে নানা ভাষায় তারা আমাদের গালিগালাজ করতো বা বকাঝকা করতে, হ্যান ত্যান বিভিন্ন প্যারা দিত আর কি, ক্যাম্পাস লাইফে র্যাগিং দিত। পরে মনে করো যে যখন আমরা আবার সিনিয়র হয়ে গেলাম, তখন দেখা গেলো যে আমাদের এই পোলাপান, আমরাই আবার আমাদের পরবর্তী জুনিয়র যে ব্যাচ তাদেরকে কি করতেছে, র্যাগিং দিচ্ছি, তাদেরকে গেস্ট রুম নিচ্ছি। তো এইটাই সাইকেলটা চলতেই থাকে। আমরা নিজেরা শিকার হয়েছি বলে আমরাও পরবর্তী ব্যাচকে কি করতেছি, এই র্যাগিংটা দিচ্ছি বা তাদেরকে এভাবে গেস্ট রুম নিচ্ছি। তো এটা হচ্ছে আমরাও কাইন্ড অফ বাধ্য। বড় ভাইরা আমাদেরকে বলে, তোরা গেস্ট রুম নিস না কেন, তোদের ছেলেবেলে দুষ্টু, সালাম দেয় না, এ করে না, তা করে না, ঠিক আছে কিনা, হ্যাঁ, বেয়াদব, এরকম, তোরা কি ওদের গেস্ট রুম নিস না, বকাঝকা করস না, কি করস তোরা, হ্যাঁ, পরে আমাদের আবার গেস্ট রুম নেই, এরকম একটা ব্যাপার। তো আমরা একটা দিক থেকে উপর থেকে বাধ্য, আবার অনেক সময় আমাদের ভিতরে যারা ছিল তারা হচ্ছে নিজ থেকে ইচ্ছা করে গেস্ট রুম নিত, ওই যে ভাল লাগতো আর কি, প্যারা দিত, ভাল লাগতো। এখন এগুলো নাই ক্যাম্পাস লাইফে, আগে ছিল। আচ্ছা, তাহলে এখানে সেটাই বলতেছে যে চক্রটিকে চলতে থাকা রেখে বুলিং এর ভুক্তভোগীরা মানে ভুক্তভোগী শিশুরা নিজেরাই বুলি হওয়ার আশ্রয় নিতে পারে, ঠিক আছে? এই আশা করি বুঝতে পেরেছো। এরপর হচ্ছে আমরা পরেরটাতে যাই। এবার দেখো, এটাই শেষ প্যারা আমাদের, বলতেছে মোর ওভার অধিকন্তু দ্য কাউন্সেলিং। আচ্ছা, এখানে নতুন কিছু ছিল পড়ানোর?
না। আচ্ছা, এরপরে বলতেছে যে মোর আবার অধিকন্তু দ্য কাউন্সিলিং ডিপার্টমেন্ট, হ্যাঁ কাউন্সিলিং বিভাগ, কাউন্সিল শব্দের অর্থ কি, এটা ভার্ব, কাউন্সিল শব্দের অর্থ হচ্ছে পরামর্শ দেওয়া, কাউন্সিলিং ডিপার্টমেন্ট মানে হচ্ছে পরামর্শ বিভাগ আর কি, কাউন্সিলিং ডিপার্টমেন্ট বললে ভালো হয়। যে অধিকন্তু এছাড়া দ্য কাউন্সিলিং ডিপার্টমেন্ট মানে পরামর্শ বিভাগ, হ্যাঁ কাউন্সিলিং ডিপার্টমেন্ট অফ দ্য স্কুল, স্কুলের কাউন্সিলিং ডিপার্টমেন্ট কুড পারে অলসো আরো টেক নিতে ইনিশিয়েটিভ, ইনিশিয়েটিভ মানে পদক্ষেপ, বলতেছে পদক্ষেপ নিতে পারে, হ্যাঁ সাসেস বলছে আরো পদক্ষেপ নিতে বলছে। স্কুল বিদ্যালয়ে যেসব কাউন্সিলিং ডিপার্টমেন্ট আছে সব বিদ্যালয়ে নাই, এগুলো প্রাইভেট বিদ্যালয়গুলোতে নরমালি আছে। সো কাউন্সিলিং ডিপার্টমেন্ট এদের কাজ হচ্ছে কোনো শিশু মানসিক সমস্যার মধ্যে দিয়ে গেলে, কোনো সমস্যার শিকার হলে তাকে একজন টিচার একান্তভাবে তাকে পরামর্শ দিয়ে থাকে, তাকে সাহায্য করে থাকে। তো বলতেছে অধিকন্তু বিদ্যালয়ের কাউন্সিলিং ডিপার্টমেন্ট হচ্ছে পদক্ষেপ নিতে পারে, আরো পদক্ষেপ নিতে পারে সাসাস যেমন অর্গানাইজিং ওয়ার্কশপ, অর্গানাইজ শব্দের অর্থ হচ্ছে আয়োজন করা, ইটস আ ভার্ব, আয়োজন করা, আয়োজন করা, অর্গানাইজ এটা নাউন হচ্ছে অর্গানাইজেশন, অর্গানাইজেশন বললে তখন আয়োজন করা অর্থ হবে না, তখন হবে সংগঠন, ঠিক আছে, অর্থ চেঞ্জ হয়ে যাবে। সো সাসাস যেমন অর্গানাইজিং আয়োজন করা, ওয়ার্কশপ, ওয়ার্কশপ মানে কর্মশালা, কর্মশালার আয়োজন করা, তারা দেখা যাবে যে সকল শিক্ষার্থীদের নিয়ে একটা আলোচনা বা হচ্ছে তোমার একটা প্রোগ্রাম করতে পারে যেখানে তারা বুলিং নিয়ে আলোচনা করবে, হ্যাঁ এটার ক্ষতিকার দিক সম্পর্কে আলোচনা করবে, বুলিং না করতে তারা হচ্ছে কি করবে, আদেশ দিবে, অনুরোধ করবে বা পরামর্শ দিবে শিশুদেরকে, এটা বলছে অর্গানাইজিং ওয়ার্কশপ, হ্যাঁ কর্মশালার আয়োজন করা। তারপর হচ্ছে কন্ডাক্টিং মানে পরিচালনা করা, ওয়ান মানে কি একান্ত, রাইট, আগে পড়েছি একান্ত মানে কাউকে একাকে নিয়ে কোনো কিছু করা, দেখো ওয়ান একান্ত সেশন, একান্ত সেশন পরিচালনা করা, ধর কয়েকজন, সেশন মানে কি কয়েকজন মিলে যখন একটা আলোচনা করা হয় তখন সেটাকে বলা হয় সেশন। তো এরকম তোমার স্কুলের টিচার এটা করতে পারে, কয়েকজন শিশুকে নিয়ে তারা একটা সেশন করলো, সেখানে তারা বুলিং এর ক্ষতিকর দিকগুলো নিয়ে আলোচনা করলো, এরকম। তো বলছে যে কর্মশালা আয়োজন করা, কন্ডাক্টিং ওয়ান সেশন, হ্যাঁ একান্ত সেশন পরিচালনা করা, এবং অ্যাসাইন শব্দের অর্থ কি, অ্যাসাইন শব্দের অর্থ নিয়োগ করা, ইটস আ ভার্ব, অ্যাসাইনিং নিয়োগ করা, মনিটর শব্দের অর্থ কি পর্যবেক্ষক, একজন পর্যবেক্ষক নিয়োগ করা, মধ্যে স্টুডেন্ট শিক্ষার্থীদের মধ্যে একজন পর্যবেক্ষক নিয়োগ করা, হু যে উড প্রোঅ্যাক্টিভলি এটা অ্যাডভার্ব, প্রোঅ্যাক্টিভলি শব্দের অর্থ হচ্ছে সক্রিয়ভাবে, যে সক্রিয়ভাবে, অ্যাড্রেস শব্দের এটা নাউন যখন হবে তখন এটার অর্থ হবে ঠিকানা, আর অ্যাড্রেস যখন ভার্ব হবে তখন এটার অর্থ হবে সমাধান করা, হ্যাঁ যে সক্রিয়ভাবে সমাধান করবে। আনকল্ড ফর ফ্রেজ, দেখো আনকল্ড ফর শব্দের অর্থ হচ্ছে অযাচিত, অনাকাঙ্ক্ষিত, ঠিক আছে কিনা, অপ্রয়োজনীয়, হ্যাঁ যে অযাচিত অনাকাঙ্ক্ষিত সিচুয়েশন মানে তোমার অবস্থা, যে অনাকাঙ্ক্ষিত সিচুয়েশন পরিস্থিতিগুলো সমাধান করবে। এন্ড ইনফর্ম মানে কি করবে, ইনফর্ম জানাবে টিচার্স শিক্ষকদেরকে অফ দেম তাদের ব্যাপারে, হ্যাঁ দেম মানে কাকে বোঝাইছে বলতো, দেম মানে কিন্তু এখানে সিচুয়েশনকে বোঝাইছে। আমি তোমাদেরকে পড়িয়েছি যে দে আর দেম, এই প্রোনাউনটা হচ্ছে নাও তোমার ব্যক্তি বস্তু প্রাণী সকল কিছুর প্লুরালের ক্ষেত্রে ব্যবহৃত হয়, ঠিক আছে। ওকে, বলছে ওই হচ্ছে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সম্পর্কে শিক্ষকদেরকে জানাবে। সো ইনফর্ম সামওয়ান অফ সামথিং, দেখো এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ইনফর্ম সামওয়ান অফ সামথিং, কাউকে কোনো কিছু সম্পর্কে জানাই, বললাম হি ইনফর্মড মি অফ দ্য অ্যাক্সিডেন্ট, সে আমাকে অ্যাক্সিডেন্ট সম্পর্কে জানিয়েছিল, বুঝতে পারছো, এর ব্যবহার করবো এগুলো, তাহলে আমরা একবারে অর্থ করতে পারি এখানে, তারপরে আমরা একটু বোঝাচ্ছি। দেখো বলছে অধিকন্তু, এটা পড়াইনি, বলছে অধিকন্তু স্কুলের বা বিদ্যালয়ের কাউন্সিলিং ডিপার্টমেন্ট আরো নিতে পারে বিভিন্ন পদক্ষেপ, যেমন কর্মশালা আয়োজন করা, হ্যাঁ ওয়ান সেশন মানে একান্ত সেশন পরিচালনা করা, একজন শিক্ষার্থীদের মধ্যে একজন পর্যবেক্ষক নিয়োগ করা, যে সক্রিয়ভাবে অযাচিত অনাকাঙ্ক্ষিত অবস্থাগুলোর বা পরিস্থিতিগুলোর সমাধান করবে এবং শিক্ষকদেরকে সেই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির ব্যাপারে ইনফর্ম করবে, জানাবে। এটা তো বোঝানোর কিছু নেই, সহজ আছে। এবার স্কুলস বিদ্যালয়গুলো কুড অলসো আরো, মানে পারে, অলসো আরো ইনস্টল শব্দের অর্থ স্থাপন করা, ভার্ব, হ্যাঁ আরো স্থাপন করতে পারে। কমপ্লেইন্ট মানে অভিযোগ, বক্সেস, হ্যাঁ অভিযোগ বক্স কি করতে পারে, স্থাপন করতে পারে। হুইজ
হুইজ যেটাতে স্টুডেন্ট মানে শিক্ষার্থীরা ক্যান পারে রাইট মানে লিখতে টু দ্য অথরিটিস মানে কর্তৃপক্ষের কাছে লিখতে পারে অ্যাবাউট সম্পর্কে এনি যে কোনো ইনসিডেন্ট মানে ঘটনা দ্যাট যেগুলো বলতে যে ঘটনাগুলো মেড দেম ফিল মেক সামওয়ান ফিল মানে অনুভব করানো, কাউকে অনুভব করানো, মেক দেম ফিল তাদেরকে অনুভব করিয়েছিল আনকমফোর্টেবল অস্বস্তিকর, যেটা তাদেরকে অস্বস্তিকর অনুভব করিয়েছিল। ঠিক আছে, ধরো ক্লাসে বা স্কুলে বিদ্যালয়ে কোথাও সে একটা অস্বস্তিকর এবং আনকমফোর্টেবল পরিবেশ বা পরিস্থিতির শিকার হয়েছে, বুলিং এর শিকার হয়েছে। সো এটা যাতে সে একেবারে কর্তৃপক্ষ হাই অথরিটিকে জানাতে পারে, এজন্য স্কুল কলেজে একটা কমপ্লেইন বক্স রাখা যেতে পারে যেখানে তারা লিখে জমা দিবে, পরবর্তীতে একটা নির্দিষ্ট সময় বা কর্তৃপক্ষ এগুলো যাচাই বাছাই করবে এবং এটা স্টেপ নেবে। ঠিক আছে, আচ্ছা তাহলে বিষয়টা ক্লিয়ার, একবার অর্থ করতে হবে, রাইট? বলছে যে স্কুলগুলো মানে বিদ্যালয়গুলো হচ্ছে তোমার আরো কমপ্লেইন্ট বক্সেস মানে অভিযোগ বক্স রাখতে পারে, যেটাতে শিক্ষার্থীরা হচ্ছে যে কোনো ঘটনা সম্পর্কে কর্তৃপক্ষের কাছে লিখবে যে ঘটনাগুলো তাদেরকে অস্বস্তিকর বা আনকমফোর্টেবল ফিল করিয়েছিল। আনকমফোর্টেবল, দেখো এই যে এটার উচ্চারণটা কিন্তু একটু ভিন্ন, হ্যাঁ, কমফোর্টেবল, এই যে এখানে ফরের উচ্চারণটা হয় না, কমফোর্টেবল না, এটা হচ্ছে কমফোর্টেবল আর আনকমফোর্টেবল। ঠিক আছে, টু ডিল উইথ এটা একটা ফ্রেজাল ভার্ব। ডিল উইথ মানে হচ্ছে তোমার মোকাবেলা করা, কোনো কিছু সামলানো, ডিল করা, বুঝতে পারছো, হ্যান্ডেল করা আর কি, কোনো কিছু হ্যান্ডেল করা। বলছে টু ডিল উইথ মোকাবেলা করতে, সাচ এমন সিচুয়েশন মানে পরিস্থিতি, এমন পরিস্থিতি মোকাবেলা করতে স্টুডেন্ট শিক্ষার্থীরা মাইট করতে পারে, অলসো এই যে অ্যাডাপ্ট, মাইট অলসো অ্যাডাপ্ট, হ্যাঁ, মডাল ভার্ব প্লাস ভার্ব এক নাম ফর্ম, মডাল ভার্ব এক নাম ফর্ম হয়। বুঝলে, শিক্ষার্থীরা মে অলসো অ্যাডাপ্ট, তারা আরো কি অ্যাডাপ্ট শব্দের অর্থ কি গ্রহণ করা, হ্যাঁ, শিক্ষার্থীরা আরো গ্রহণ করতে পারে ফিউ মানে কিছু, স্ট্র্যাটেজিস মানে কৌশল, শিক্ষার্থীরা কিছু কৌশল গ্রহণ করতে পারে, হ্যাঁ, সাচ অ্যাজ যেমন কি কৌশল, স্ট্যান্ড আপ শব্দের অর্থ দাঁড়ানো, স্ট্যান্ড আপ মানে দাঁড়ানো ফর ইচ আদার একে অন্যের জন্য দাঁড়ানো। ধরো কাউকে ক্লাসে বুলিং করা হচ্ছে, সবাই হচ্ছে ওই বুলিং যাকে করা হচ্ছে তার পাশে গিয়ে দাঁড়াবে এবং যে বুলিং করতেছে তাকে প্রতিহত করবে, এই ব্যাপারটা। সো স্ট্যান্ডিং আপ ফর ইচ আদার একে অন্যের জন্য দাঁড়িয়ে যাওয়া, ফেসিং মানে কি মুখোমুখি হওয়া, সম্মুখীন হওয়া, দা বুলির সম্মুখীন হওয়া, যে বুলি করতেছে তার মুখোমুখি দাঁড়িয়ে যাওয়া, ইন আ গ্রুপ দলবদ্ধভাবে, হ্যাঁ, বুলি করতেছে দলবদ্ধভাবে সবাই গিয়ে তার সামনে দাঁড়ানো, এই তুই বুলি করতেছিস কেন, তুই যদি বুলি করিস তোকে এই করবে সেই করবো, বা ভয় ভীতি দেখানো আর কি, টিচারদের সাথে বলে দিবে হ্যান ত্যান, এই দলবদ্ধভাবে তার সম্মুখীন হওয়া। এবার হচ্ছে ইউনাইট শব্দের অর্থ কি, হ্যাঁ, এক ঐক্যবদ্ধ হওয়া। বলছে ইউনাইটিং, ঐক্যবদ্ধ হওয়া, আগেইনস্ট বিরুদ্ধে, দা বুলির বিরুদ্ধে, যে বুলি করতেছে তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া, টু ট্যাকল হিম অথবা হার, তাকে মোকাবেলা করতে তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া। ক্লাসের সবাই, ধরো ক্লাসে কেউ একজন বুলি করে, ক্লাসে সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে যাওয়া তার বিরুদ্ধে, তাকে মোকাবেলা করতে। তো বলছে শিক্ষার্থীরা এরকম কিছু পদক্ষেপ নিতে পারে বুলিংকে ওভারকাম করতে বা এটা থেকে বেঁচে থাকতে। বলছে টু ডিল উইথ সাচ সিচুয়েশন, এমন অবস্থা ডিল করতে শিক্ষার্থীরা কিছু কি বলতে পারে, কিছু কৌশল অবলম্বন করতে পারে, গ্রহণ করতে পারে, যেমন একে অন্যের জন্য দাঁড়িয়ে যাওয়া, হ্যাঁ, দলবদ্ধভাবে বুলির মোকাবেলা করা বা বুলির সম্মুখীন হওয়া, হ্যাঁ, তা হচ্ছে তোমার বুলিকে মোকাবেলা করতে ঐক্যবদ্ধ হয়ে যাওয়া, তার বিরুদ্ধে কি হয়ে যাওয়া, ঐক্যবদ্ধ হয়ে যাওয়া। as part of the development measures, as হিসেবে, অংশ অফ দ্য ডেভেলপমেন্ট মানে উন্নয়ন, মেজার্স মানে পদক্ষেপ, উন্নয়নমূলক পদক্ষেপের অংশ হিসেবে, হ্যাঁ, তারা শুড বি ট্রেন, এই যে মডাল প্লাস বি প্লাস V3 মানে কি প্যাসিভ আছে, মডাল ভার্ব মানে আমি ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, নিড নট, ওড টু, হ্যাভ টু, হ্যাজ টু, তাই না? তো এই যে মডাল ভার্ব এরপরে যদি বি থাকে, এরপরে যদি ভার্বের 3 নং ফর্ম থাকে, তার মানে এটা প্যাসিভ। তাহলে দে শুড বি ট্রেন, তাদেরকে প্রশিক্ষণ দেওয়া উচিত, ইন গ্রুপস দলবদ্ধভাবে, ফ্রম অ্যান আর্লি এজ অল্প বয়স থেকেই, টু ডিল উইথ মোকাবেলা করতে, সাচ বিহেভিয়ার এমন আচরণ, ইন গ্রুপ দলবদ্ধভাবে। বলতেছে উন্নয়নমূলক পদক্ষেপের অংশ হিসেবে বলতেছে যে শিক্ষার্থীদেরকে অল্প বয়স থেকেই, হ্যাঁ, এমন আচরণ দলবদ্ধভাবে মোকাবেলা করতে প্রশিক্ষণ দেওয়া উচিত, এটাই বলতেছে যে স্কুল কলেজগুলোতে এটা করা উচিত, যে দলবদ্ধভাবে তারা যাতে বুলিকে কি করতে পারে, প্রতিহত করতে পারে, এজন্য তাদেরকে অল্প বয়স থেকেই কি ট্রেন দেওয়া উচিত, বুলির ব্যাপারে ট্রেন দেওয়া উচিত। তো আই থিঙ্ক
আমাদের শেষ হয়ে গিয়েছে। এখানে নতুন কিছু আছে কিনা, কোনো শব্দ ভেঙে ভেঙে পড়া লাগবে না, আমি একটু দেখি একবার। হ্যাঁ, আচ্ছা দেখো এখানে স্ট্যান্ডিং আপ, না আমি তেমন এখানে পাচ্ছি না। আচ্ছা আনকমফোর্টেবল, আনকমফোর্টেবল এটার সাথে একটা এলওয়াই যুক্ত করে দিলে আনকমফোর্টেবলি হলে তখন হবে অস্বস্তিকর ভাবে, কমফোর্টেবলি মানে স্বস্তিকর ভাবে, এরকম একটা এলওয়াই যুক্ত করলে এটা অ্যাডভার্ব হয়ে যাবে। আনকমফোর্টেবল এটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে? এই আর কি, এখানে তেমন কিছু নাই। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো ক্লাসটা একটু লং হয়ে গিয়েছে। যারা একদম শেষ পর্যন্ত ক্লাসটা করছো অবশ্যই একটু কমেন্টে জানাবা, দেখি তোমরা কারা শেষ পর্যন্ত ক্লাসটা ধৈর্য ধরে দেখছো। সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসটা শেষ পর্যন্ত দেখার জন্য। সবাই অনেক বেশি ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা বাইরের স্টুডেন্ট রয়েছো, আমার কিন্তু পেইড ব্যাচ থাকে সবসময়, ইংলিশ ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার বা আমাদের ইবিআই কোর্স থাকে। ভর্তি হতে চাইলে অবশ্যই আমাদেরকে জানাবা। ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফিজ।